দি সিলেন্ট ম্যানর, পর্ব 6 থেকে 10। ডেইনা ইমরোজ লাকি। আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে থোয়াম নিস্তব্ধতা নেমে আছে, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা। আহির কারখানার পেছনে গুদাম ঘরটাতে উপস্থিত হয়। সেখানে নো এন্ট্রি সিল দেয়া। আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারল। আহিরের সাথে গ্রামের জন লোক আছে। শফিকুল, তারেক, মিলনের কাছের বন্ধু ছিল ওরা। গোটা গ্রাম এখনো স্তব্ধ। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ঈর্ষা, কেউ আবার ফিসফিসিয়ে বলে ও এমন কিছু দেখে ফেলেছিল যা দেখা তার কথা ছিল না। নানান লোকের নানান ধরনের ধারণা, মন্তব্য। আহির মির্জা আলিমনগর আসার খবর গ্রামে ছড়িয়ে পড়েছে, যেন স্বয়ং বিচার এসে নেমেছে আমিরনগরে। কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন, তো কিছু লোক মুখে বিব্রতকর ছাপ আনে। আহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে। চারদিকে রক্তের ছিটে ফোটা। আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে। স্পটের বাইরে তার চোখ গেল। সেখানে কিছু একটা পড়ে আছে। আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল। এখনই বোঝা না যাচ্ছে এটি কিসের অংশ। আহির খুব মনোযোগ দিয়ে দেখছে। একটি রূপার খণ্ড। কাজে লাগতে পারে খণ্ডটি। পকেট রেখে দিল। গুদামঘর থেকে বাইরে আসে। কারখানাটার দিকে তাকালো। গেটের ওপর লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা। স্থাপিত 1889। অনেক পুরানো কারখানা। এককালে হয়তো এতটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে। নিশ্চয়ই জমিদারদের পূর্বপুরুষদের গড়া কারখানা। আহির নিশ্চিত। আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শফিকুল তাকে লক্ষ্য করে বলল, বাবু, এখানে রাতে কেউ বের হয় না। আমাদের কারখানা বিকেল 5টায় ছুটি হয়। কিন্তু ওদিন রাতে আমি একজনকে এদিক থেকেই যেতে দেখেছি। কে সে? বাবু, আশরাফ। বৃদ্ধা। বেশিরভাগ সময় রাতে মাছ ধরতে যায়। ওদিন রাত 3টার দিকেই বাড়ি ফিরেছে। আমার সন্দেহ হয় ওনার আসা যাওয়ার পথ এটাই। ওনাকে এখন কোথায় পাবো? বাবু, কয়েক মিনিট হেঁটে গেলেই ওনার বাড়ি। আশরাফের বাড়িতে পৌঁছে তারা। মাটির ঘর। উঠোনে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে। শীত শেষ হলেই গরম শুরু। এখনই সময় পাখা তৈরি করে রাখার। বৃদ্ধা চোখ তুলে দেখল 4জন লোক। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তার আগেই আহির তার সামনে যে বলল, চাচি, আপনার উঠতে হবে না, আমি বসছি এখানে। আহির পাতিতে বসে। বৃদ্ধা জিজ্ঞেস করল, তোমরা কারা? আমি শহর থেকে এসেছি। কিছুদিন আগে মিলন যে খুব হলো, ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি। বৃদ্ধা এ কথা শুনে চোখ তুলে শফিকুল, তারেকের দিকে দেখল। শফিকুল বলল, চাচাকে একটু ডাকেন, ওনার সাথেই কথা বলতে এসেছে। তখন ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ। কাঁধে গামছা, পরনে লুঙ্গি। আহির উঠে দাঁড়ালো। আশরাফের সামনে এসে দাঁড়ায়। আশরাফ সবার দিকে একবার তাকালো। খুব উদাসীন দেখালো তাকে। আপনারা? শান্ত স্বরে প্রশ্ন করল। আমি ডিটেকটিভ আহির মির্জা। মিলন এর হত্যার তদন্ত করছি। আপনার সাহায্য দরকার। আমি কেমনে তোমাগো সাহায্য করমু? মিলন যেদিন হয়েছে ওই দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন। এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে? আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল। চোখে ভয়, আতঙ্ক ফুটে উঠেছে। একজন ডিটেকটিভের চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল। নির্ভয়ে বলুন। ওদিন রাইতে আমি ওইখান দিয়েই আইতেছিলাম। হঠাৎ কারখানার গুদামঘর থেকে একটা কিছু ভাঙনের শব্দ আসে। আমি কৌতূহলবশত ওইখানে যাই। আর তখন একটা মেয়ের তির্যক কণ্ঠের চিৎকার শুনতে পাই। আমি ভয় পাইয়া যাই। এরপর আমি চইলা আয়া পড়ি। পরদিন শুনিমি লন নাই। আহির নিস্তব্ধ হয়ে গেল। তারেক বলল, বাবু, মেয়ে মানুষ করে নাই তো? কিন্তু মিলনের সাথে তো কোন মেয়ের সম্পর্ক ছিল না। বিবাহিত ছিল, যদিও ওর বৌমা গেছে। সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছালো পশ্চিমপাড়ার ধানক্ষেতের পাশের এক কাঁচা ঘরে। সেটি ছিল মিলনের ঘর। ছোট্ট মাটির দেয়াল, খাটের পাশে একটি পুরনো লণ্ঠন। জানালার ধারে রাখা একটি ছবি। এক তরুণী, মিলনের স্ত্রী নিশ্চয়, চোখে গভীর স্নেহের ছায়া। আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেলেন একখানা পাতলা কাঠের বাক্স। খুলতেই ভেতরে কিছু কাগজ, শুকনো ফুল, আর একখানা ডায়েরি। পাতাগুলো হলদে, লেখাগুলো অস্পষ্ট। বাইরে তখন সন্ধ্যা।
কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের গাছপালা নিস্তব্ধ, দূরে এক পেঁচার ডাক। আহির, তার সরকারি অরুণ, শফিকুল এবং তারেক ঘরের বাইরে বের হয়। মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি। হঠাৎ দেখল দূর থেকে এক বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এগিয়ে আসছে। এসে থামে আহিরের সামনে। কাপা গলায় বলল, আপনি কি মির্জা বাবু? হ্যাঁ, কিছু হয়েছে? বৃদ্ধ একটু থেমে বলল, ও মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম, বাবু। রাত ছিল ঘন কুয়াশার, হঠাৎ গুদামঘরের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি। তারপর যেন কেউ দরজা ঠেলল, লোহার ধাক্কা পড়ল, আর সব চুপ। ওই রাইতে আমিও ওদিক দিয়ে আসছিলাম। শহর থাইকা। নারীর কান্না। আহির বিস্ময়ে বলল, হ্যাঁ, বাবু। আহিরের চোখের রহস্যের আভাস জ্বলে উঠল। তুমি কাউকে বলেছিলে এ কথা? কে শুনবে, বাবু? আহির আর কোন প্রশ্ন করল না। বাড়ি ফেরার পালা। যতটুকু তথ্য সংগ্রহ করেছে সব মস্তিষ্কের তালিকায় সংযোগ করেছে। আজ তার তদন্তের ইতি টানল। সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উল্কুকিতর আধার ধেয়ে আসছে। এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরছে। রাস্তার দুই ধারে শুধু জঙ্গল। চারদিক নিস্তব্ধ। শিউলির স্নিগ্ধ শোভন গন্ধ। সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে। আজ তাদের কারখানায় অনেক কাজ ছিল, যার বেশিরভাগই সে সামলেছে। আমজাদ বিকেলের দিকে বাড়িতে ফিরে যায়। রাফিদের গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি। অশ্বও আনেনি। উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তার। আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে। রাফিদ শালটা ভালোভাবে পেঁচিয়ে নেয়। আশেপাশে তাকাচ্ছে বারবার। তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয়। 6 জন লোক। কারো হাতে মোটা লাঠি, কারো হাতে চাপাতি। ওদের কারো মুখ দেখা যাচ্ছে না। রাফিদ নিরস্ত্র। হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত দেখে মর্মাহত হয়। রাফিদ ঢোক গিলে বেশ রেগে বলল, পথ ছাড়। পথ ছাড়তে তো আহি নাই। তোর জান লইতে আইছি। অনেকদিন পর বাগে পাইছি তোরে। তোর বাপ অনেক জ্বালাইছে। তবু পূর্বপুরুষেরও অনেক নিকৃষ্ট মানুষ আছিল। গরিব বইলা দাম দিত না। সংস্কার সংস্কার বইলা আমগো আপনজনের প্রাণ নিছ। আজ তোরে মাইরা এর প্রতিশোধ লমু। দেহি তোর বাপ কতটা ছটফট করতে পারে। রাফিদ বলল, দেখ, আমার সাথে ঝামেলা করিস না। এতে তোদেরই লস। তখন একজন মুখোশধারী বলে উঠল, ওই ওরে শেষ কর। বেশি কথা কো। একজন রাফিদের দিকে এগিয়ে আসে। রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতে মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল। ধারালো ছুরির ঝলক চোখে পড়তেই সে পাশ ফিরে গেল, বজ্রগতিতে। আর আঘাতটা গিয়ে পড়ল বাতাসে। পরের মুহূর্তে রাফিদ তার ডান কনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমন আঘাত করল যে লোকটা ছিটকে পড়ল ফুল বাগানের ধারে। দ্বিতীয় জন পেছনে থেকে লাঠি ঘোরাতে ঘোরাতে এল, কিন্তু রাফিদ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল। গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এল, ছুরি উঁচিয়ে। রাফিদ নিরস্ত্র, কিন্তু চোখে আগুন। ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে, সে হাত বাড়িয়ে আঘাতের দিক ঘুরিয়ে দিল, আর ছুরিটাই উল্টো ঘুরে আক্রমণকারীর হাত কেটে দিল। লোকটা চিৎকার করে উঠল। রাফিদের নিঃশ্বাস ভারী, কিন্তু চোখ স্থির। তিনজনই মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তখন একজন মুখোশধারী বলল, জমিদারের তো ভালোই তেজ তেজ দেখছি। ওই তুই যা, বলে পাশের জনকে ইশারা করে। কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায়। আক্রমণকারী মাটিতে পড়ে যায়। রাফিদ ক্রোধে লোকটার উপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল। তখনই বাকি দুজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে। এরপর তাকে ধরে ফেলে। দু হাত শক্ত করে চেপে ধরে। রাফিদ ছুটতে পারল না। মাটি থেকে উঠে আক্রমণকারী হাতে চাপাতি তুলে নেয়। এরপর রাফিদের দিকে এগিয়ে গেল। রাফিদ হাত ছোটানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। চাপাতি হাতে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে গেল। তাকে চাপাতি দিয়ে আক্রমণ করবে ঠিক তখনই রাফিদ চোখ বুজে ফেলে। গভীর শ্বাস নিচ্ছে। ঘেমে গেছে সে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে চাপাতির আঘাত লাগেনি। সে চোখ মেলে তাকালো। চাপাতি তার পেট বরাবর ছিল ঠিকই, কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপাতিটি ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আহির মির্জা। ঠিক সেই মুহূর্তে আরো একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয়।
রাফিদ ঘুরে তাকালো। মীরকে দেখল। এক মুহূর্তেই বাতাসের গতি পাল্টে যায়। আক্রমণকারীরা রাফিদের দিকে ছুটে আসতেই আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতে তার কোট উড়ে যায় পাশে, আর লাঠিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতী। মীর লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র ছিটকে দেয়। রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছ, এখন চেনা যাবে তোমাদের আসল মুখ, বলে মীর। রাফিদও তখন নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে। তিনজনের মধ্যে নীরব বোঝাপড়া। একদিকে রাফিদ, একদিকে আহির, অন্য পাশে মীর। ত্রিভুজ আকারে ঘিরে ফেলে শত্রুদের। ঝড়ের মতো লড়াই শুরু হয়। ছুরি, লাঠি, মুষ্টির ঝলকানি। বাগানের ফুল উড়ে যায়, বাতাসে ধুলা ও রক্তের গন্ধ মেশে। আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারীর নাক ভেঙে ফেলে। মীরের লাঠির আঘাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে। রাফিদ শেষ জনকে ধরে গাছের সাথে ঠেসে ফেলে গর্জে ওঠে। কে পাঠিয়েছে তোদের? লোকটা গো গো শব্দ করে, তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে। বাতাস আবার নিস্তব্ধ হয়। দূরে কুকুরের ডাকে ভাঙে সেই নীরবতা। রাফিদ নিচু হয়ে একজনের মুখোশটা খুলে দেখে তারপর ধীরে বলে ওঠে, এই খেলা বড় গভীর, মীর। এখন থেকে সাবধানে থাকবে। এরা পুরানো শত্রু। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। ঘুরে তাকালো আহিরের দিকে। হাত থেকে তার রক্ত ঝরছে। মীর ও রাফিদ ছুটে আসে। মীর খুব চিন্তিত হলো। আহির, তোর হাত থেকে রক্ত ঝরছে। কত আর ঝরবে? এমনিতেই থেমে যাবে। রক্তের শখ মিটলেই। অদ্ভুত, দ্রুত বাড়ি চল, বেশি রক্ত বের হলে সমস্যা হবে, বলল রাফিদ। মীর এদিক ওদিক তাকিয়ে বলল, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওখানে। আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। বাড়ি অবধি যেতে সময় লাগবে, ততক্ষণে অনেক রক্ত ঝরবে। রাফিদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল, তোরা এখানে কেন এসেছিলি? মীর জবাব দিল, তোর আসতে দেরি বলেই এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আহির বলল, আমি এখনই বাড়ি ফিরছিলাম, কিন্তু গাড়ির সাথে ছিল না। আমার সরকারি গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে। রাফিদ বলল, এখন কথা না বাড়িয়ে ওই বাড়িটায় চল, ওর রক্ত পড়া বন্ধ করতে হবে। আহির বারণ করল, কিন্তু মীর ও রাফিদ শুনল না। রাত নেমেছে ধীরে ধীরে, যেন কেউ আলতো করে কৃষ্ণচাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো ঘরের চালা, মাটির দেয়ালে পড়ছে নরম রূপালি ছায়া। আঙিনায় একটা নিমগাছ, তাতে বাতাস লাগলেই পাতা নড়ে। শাঁ শাঁ শব্দে যেন রাত কথা বলে উঠছে। দরজার সামনে রাখা মাটির প্রদীপের আগুন টিমটিম করছে, কখনো জ্বলে, কখনো নিভে যায়। দূরে কুকুরের হালকা খেউ খেউ, আর কোনো কোনো সময় বাঁশঝাড়ের ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে নিস্তব্ধতাটাও যেন এক ধরনের সঙ্গীত। বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ, কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে। বাতাসে গরুর ঘ্রাণ, শুকনো খড়ের গন্ধ, আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোয়ার গন্ধ মিশে গেছে। দূরে নদীর ধারে ব্যাঙের ডাক গুগু গুগু, আর তার সঙ্গে পাল্লা দিচ্ছে পেঁচার ডাক। সবকিছুই শান্ত, অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয়, একটুখানি রহস্য লুকিয়ে আছে। নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরবিচ্ছিন্ন ভাবে দাঁড়িয়ে আছে। সেখানে উপস্থিত হয় রাফিদ, মীর ও আহির। মাটির সাথে সাথে ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে, কেউ কি ভেতরে আছেন, সাহায্য দরকার। মীর বাড়িটি দেখে চিনতে পারে, রহিমাদের বাড়ি। রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা। লাঠির উপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। রাফিদ দেখল সে রহিমা। রহিমা রাফিদকে দেখে চিনতে পারে। খালা, আপনি? বাবা, তুমি এইখানে? এত রাইতে কিছু হয়েছে? আমরা কারখানা থেকে বাড়ি ফিরছিলাম। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে ফিরছিলাম, কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমার বন্ধুর হাতটা কেটে যায়। রক্ত ঝরছে। বাড়ি অবধি এভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে। রহিমা চোখ তুলে আহিরের দিকে দেখল। ডান হাতটা রক্তে মাখা। তোমরা বারান্দায় বসো। মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে। খুঁটির সাথে হারিকেন ঝোলানো। উঠোনে কিছু গাছের সাথে মশাস চলছে। চারপাশটা বেশ সোনালি রঙের রঙিন দৃশ্য ফুটিয়ে তুলেছে। রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল, গৌরী, জমিদার বাড়ির এক বাবুর হাত কাইটা রক্ত ঝরতাছে। তুই একটু দেখ মা, আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারতেছি না।
আহির মীরকে লক্ষ্য করে বলল, আমার কিছু হয়নি। এতটুকু রক্ত ঝরলে কিছু হবে না। চল, চলে যাই এখান থেকে। শুধু শুধু ওনাদের বিরক্ত করছি। মীর, রাফিদ শুনল না। এরপর মিনিট 5 পর ঘরের ভেতর থেকে গৌরী বেরিয়ে আসে। মাথার ওড়না নাক অবধি ঝুলছে। গৌরী এসে আহিরের সামনে বসে। হাতে ছিল জলের জগ। জল দিয়ে আহিরের হাতটি পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে। আহিরের হাতের ক্ষত এর দিকে দেখল। ছুরি অথবা চাপাতির আঘাত। দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই কোথাও থেকে মারামারি করে এসেছে। গৌরী নিশ্চিত। গৌরী আহিরের হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেয়। এরপর সেখানে চা পাতা ভাটা দিল। আহির কিছুটা ব্যথা পেল। গৌরী চা পাতা দিয়ে তার উপর একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটা পেঁচিয়ে বেঁধে দেয়। মীর গৌরীকে লক্ষ্য করে বলল, শুক্রিয়া। আপনি না থাকলে হয়তো ওর শরীরের সমস্ত রক্ত ঝরেই যেত। আসি তাহলে আমরা, বলে উঠে দাঁড়ালো। আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে। গৌরী দূরে সরে দাঁড়ায়। আহির, রাফিদ, মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে। আহির যেতে যেতে বারবার পেছনে ঘুরে দেখল। রাত বাড়ছে। রাতটা যেন রূপলি। চাঁদ মাথার উপর জ্বলছে, তার আলো পড়ছে জমিদার বাড়ির পুরনো ছাদের উপর। খড়ের চালা, পুরনো টালি, দোতলার জানালা, সবকিছু যেন বেজে উঠেছে শান্ত আলোয়। চারদিক নিস্তব্ধ, তবু এই নীরবতার মধ্যেই আছে এক অদ্ভুত মিষ্টি সুর, ঝিঝি পোকার ডাক, দূরে ধানের চিরিচিরি শব্দ, আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া। আঙিনায় বড় একটা নিমগাছ। তার পাতা থেকে টুপটাপ শিশির পড়ছে, আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ। সেখানে বসে আছে আহির, রাফিদ। দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসে। ঠন ঠন ঠন। গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে, তাদের নিঃশ্বাসের শব্দটাও যেন এই রাতের অংশ। বারান্দার এক কোণে স্ফটিক ঝাড়বাতিটা জ্বলছে মৃদু আলোয়। বাড়ির দোতলার একটা ঘরের ভেতর থেকে ভেসে আসছে লালনগীতি, কারো মিষ্টি কণ্ঠে গাওয়া, খুব নিচু স্বরে। সব লোকে কোল লালন কি জাত সংসারে। সেই সুরটা ঘুরে বেড়ায় উঠোন জুড়ে। চাঁদের আলোয় মিশে যায় ধীরে ধীরে। সুরটি আহির কানে এসে বাঁধে। জিজ্ঞেস করল, কে গাইছে? রাফিদ বলল, দাদি। তার লালনগীতি পছন্দ। বাগানের বিভিন্ন গাছের ডালে হালকা বাতাস লাগে, পাতা দোলে আলতো করে। রাতরানীর গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। মনে হয় যেন গোটা বাড়িটাই ঘুমাচ্ছে সেই গন্ধে মাতাল হয়ে। ঘরের ভেতর থেকে শেফালি বেরিয়ে আসে, হাতে 2 কাপ চা। চুপচাপ এসে রাফিদ ও আহিরকে চা দিয়ে যায়। ধীরে ধীরে সময় গড়ায়। আহির বলল, চল, বাড়ির পেছনে পুকুর পাড় থেকে ঘুরে আসি। বাড়ির পেছনের পুকুরের জলের ওপর চাঁদের প্রতিফলন। যেন 2টি চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে। বক পাখি ঘুমিয়ে আছে খাটের ধারে। জলের হালকা ঢেউ পড়ছে সিঁড়ির ধাপে ধাপে। রাতের এই প্রশান্তি এমন যে মনে হয় জগতের সব অস্থিরতা যেন বাইরে কোথাও থেমে গেছে। এই বাড়ির ভেতর শুধু বাতাসের গন্ধ, মাটির শান্তি, আর একটা পুরনো সুর বাজছে খুব নরমভাবে, যা শুনলে মনটা নিজের অজান্তেই নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু আহির খুব চিন্তিত। ঘাটের পাড়ে দুজন বসে পাশাপাশি। রাফিদ একটা সিগারেট ধরালো। আহিরের দিকেও একটা ধরিয়ে দিল। সন্ধ্যায় তখন তারা 3 জন বাড়িতে ফিরলে আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞেস করেছিল, কিছু হয়েছে তোমাদের? মীর তখন সত্যটা লুকিয়ে মিথ্যা বলেছিল আমজাদকে। শালুক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে। সে তখন বলেছিল ডক্টরের ব্যবস্থা করছে, কিন্তু আহির নাকচ করল। মীর তাদের মাঝে এখন উপস্থিত নেই। রাফিদ এবং আহিরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে কোথাও একটা চলে যায়, কাউকে কিছু না বলে। আহির সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মীর কোথায় গেছে? হয়তো দিঘির পারে। কেন? নাচনেওয়ালির উত্তরের আশায়। আহির শুনে হাসে। রাফিদ পুনরায় বলল, ও মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না। আমি জানি। কেন? আহির রাফিদের দিকে তাকালো। এই গ্রামের সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদের উচ্চ বংশের হতে হবে। ধারণা তো সঠিক। আজ তুমি যদি একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও, তোমার পরিবার সেটা মেনে নিবে। রাফিদ নিঃশব্দে হেসে বলল, পরিবার, সংস্কার, নিয়মনীতির জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে। যেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলেও পূর্ণতা পায় না। পরিবার, সমাজ পূর্ণতা পেতে দেয় না।
পেছনে থেকে তাদের কথোপকথন শুনে নেয় বুলবুল। সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে মার ঘরে যায়। মায়া ঘরে একা ছিল। তাকে বুলবুল জানায়, শুনেছি মীরবাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গেছে। ছেলেটা মোটেই সুবেদার না। গ্রামের কোন মেয়েকে বিয়েও করবে না, শুধু শুধু মজা নিতেছে সহজ সরল মেয়েগুলোর সাথে। দেখবেন আপা, তার কপালে মেয়ে জুটবে না। মামা বুলবুলের কথার কোন প্রতিক্রিয়া করল না। বুলবুল মার কোন প্রতিক্রিয়া না পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশপানে। বুলবুল যেন কাটা খায় নুনের ছিটা দিয়ে গেল। মার মনটা বিষিয়ে উঠল। চোখে জল জমল। জলের ফোঁটা গড়িয়ে গালে পড়তেই হাত দিয়ে মুছে ফেলল। তখন হঠাৎ হাউ শব্দে মায়া লাফিয়ে ওঠে। তাকিয়ে দেখল মীর। আপনি এত রাতে এখানে? দেখতে আসলাম তোমার জ্বর কমল কিনা। দেখি তো জ্বর কমেছে কিনা, বলে মার কপালে হাত দিয়ে জ্বর দেখতেই মায়া সরে গিয়ে বলল, আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার। পর পুরুষ আপনি। ও আচ্ছা, তোমাকে ছুতে বুঝি দলিল লাগবে? দলিল তো আমার কাছে নেই, আর দলিল আমি তৈরি করতেও পারবো না। জাল ছুঁয়ে দেখব না। মায়া দৃষ্টি সরিয়ে নেয়। তার মুখটা গম্ভীর। মীর বলল, মন খারাপ? মায়া নিরুত্তর। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, তোমার সবকিছু আছে তবুও তোমার মন খারাপ। আর দেখো, আমার কিছুই নেই। তারপরও আমি হাসছি। আপনারও তো সব আছে, কি নেই আপনার? মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমরা দেখো আমার সব আছে, কিন্তু আমি দেখি আমার কিছুই নেই। সবকিছু ঠিক আছে, কিন্তু আমার মা নেই। এই বাক্যটি সবকিছু এলোমেলো করে দেয়। মীর থামে। তার কথা আটকে যাচ্ছে। পুনরায় বলল, আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। মায়ের আদর, স্নেহ আমি ক্ষুদ্র সময়ের জন্য পেয়েছি। মায়ের মায়া ভরা মুখ, মলিন হাসি, তার আদর, তার শাসন, সবকিছু আমার মনে পড়ে। তোমরা যখন রাতে খুব আরাম করে ঘুমোয়, আমি তখন মায়ের কথা ভাবি। তোমরা যখন মায়ের সাথে অভিমান কর, তখন আমি আফসোস করি একটা বাক্য তখন আমার চারপাশে ঘুরে, আমার মা নেই। সে তো কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মীরের কথাগুলো দুঃখে মাখা। মায়া দেখল মীরের দিকে। তার চোখে জল। মীর জানালার পাশে দাঁড়ায়। শান্তভাবে বলল, আমার সামনে কোন মা তার সন্তানকে আদর করলে, স্নেহ করলে, আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে দেই না, কিন্তু হয়। আমার সব আছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু তারপরও আমি শূন্য। কারণ আমার মাঝে নেই। ভাবতেই অবাক লাগে, যে মানুষটির গর্ভে আমি ছিলাম, যার দুগ্ধ পান আমি করেছি, আমি হাসলে যে হাসতো, আমি কাঁদলে যে কাঁদতো, সে মানুষটা আর দুনিয়াতে নেই। মীর থেমে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি এই দুনিয়াতে মাকে সবথেকে বেশি ভালোবেসে ছিলাম। এখনো বাসি, আর চিরদিন বাসব। মানুষ সব শোক হয়তো কাটিয়ে উঠতে পারে, কিন্তু আমি আমার মায়ের শোক কখনো কাটিয়ে উঠতে পারবো না। মায়া কাঁদছে। ওড়নার আঁচল দিয়ে নিজের চোখের জল মুছে। আপনি কাঁদছেন? মীরকে বলল। মীর আড়ালে চোখ মুছে বলল, না তো, আমি কাঁদছি না। আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। মীর বলল, আমি জানি। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন বাবা তো জোয়ান ছিল। চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারত, কিন্তু আমার কথা ভেবে করেনি। তাছাড়া বাবাও মাকে প্রচণ্ড ভালোবাসত। বাবা এখনো মাকে ভুলতে পারেনি। আপনার ছোট্ট মাও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। মীর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার মা নেই দেখে ছোট্ট মা আমার সামনে কখনো তোমাদের আদর করে না। আমি কষ্ট পাবো ভেবে। মা থাকার গভীর ব্যথার ওষুধ সমস্ত দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। কত সন্তান মাকে অযত্নে ফেলে দেয়, ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা। ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত। কিভাবে আপনার মা মারা গিয়েছিল? কিভাবে মারা গিয়েছিল বলে কি হবে, আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহ আমায় একা করে দিয়েছেন। আপনার পাঞ্জাবিতে মাটি কেন? মীর মাটির দিকে তাকিয়ে বলল, মায়ের কবরের কাছে গিয়েছিলাম। হঠাৎ তার কথা খুব মনে পড়ছিল। মায়া কিছু বলল না। মীর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত বাড়ছে, আমি ঘরে যাই। তুমি বিশ্রাম নাও, বলে মীর চলে যায়। আহির তার ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। দৃষ্টি তার ডান হাতের দিকে। ক্ষত জায়গাটি সাদা কাপড় দিয়ে বাঁধা। নিশ্চয় এটি গৌরীর ওড়নার খণ্ড।
আহির হাসে। তার হাসি দেখে রাফিদ বলল, তুই কাটে হাত দেখে হাসছিস। অদ্ভুত, মানুষ কাতরায়, আর তুই বোধ হয় খুশি হয়েছিস। মানুষ কাতরায়, প্রেমিক না, বলল আহির। এর মানে? রাফিদ সিগারেট ধরালো। এর মানের ব্যাখ্যা আমার কাছেও নেই। মীর হাজির হয়, হাতে একটা বই। বইটি নিয়ে সোফায় বসে পড়ে। রাফিদ মীরকে লক্ষ্য করে জিজ্ঞেস করল, তুই না দিঘির পাড়ে গিয়েছিলিস? কখন আসলি? মীর জবাব দেয়ার আগেই আহির মীরের দিকে তাকিয়ে বলল, মীর, খেয়াল করেছিস আমাকে কিন্তু তোরা, তুই বলে ডেকেছিলিস। মীর হাস্যোজ্জ্বল মুখে বলল, বলেছিলাম না, যে কোনো পরিস্থিতিতে তুইটা চলে আসবে। আসলো তো। বলার শেষে তিনজনই হেসে উঠল। হাসি থামিয়ে আহির রাফিদকে লক্ষ্য করে বলল, গৌরীর মা ছাড়া আর কেউ নেই। রাফিদ সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, ওর বাবা ছিল। শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে। কথাটা মীরের কানে গেল। গৌরীর বাবা আত্মহত্যা করেছে? তবে শেফালি কেন বলেছে একদিন রাতে ঘর থেকে কেউ ডেকে নিয়ে তাকে মেরে ফেলেছে? মিথ্যা কেন বলল? মীরকে চিন্তিত দেখে রাফিদ বলল, তোর কি হয়েছে, কি ভাবছিস? তেমন কিছু না। তুই জিজ্ঞেস করলি না কখন এলাম, মিনিট 40 হয়। তোর হাতে এটা কিসের বই? আহির জিজ্ঞেস করল। দ্য সাইলেন্ট ম্যানর বই। বাবাও বইটি পড়েছে। এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে। বইটা পড়লে নাকি চিন্তায় ধরবে, ঘোর থেকে যাবে। তাই ভাবছি পড়ে দেখি। দে দেখি বইটা, আহির চাইল। মীর দিল। দ্য সাইলেন্ট ম্যানর। বইটির লেখক নাম সুফিয়ান হায়দার। বইটাতে সময়কাল লেখা আছে, অনেক আগের। আমি এটা ফাঁকে ফাঁকে পড়ব। কাজের জন্য হয়তো সময় পাব না। তাই বইটা পুনরায় এগিয়ে দিল মীরের দিকে। মীর বলল, আজ পড়তে ইচ্ছে করছে না। ভালো লাগছে না কিছু। পরে পড়ব। আমি আসছি। বাবার সাথে কিছু কাজ আছে। তোরা আড্ডা দে, বলে রাফিদ চলে যায়। রাত বাড়ছে। মায়া ঘরে একা একা শুয়ে আছে। তৃষ্ণা আজ তার সাথে নেই। তার মায়ের সাথে ঘুমাবে বলে চলে গেছে। মায়া অনেকবার বলেছে তার ভয় করছে। একা একা ঘরে থাকতে পারে না। বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না। দেশে ফেরার পর থেকেই সমস্যাটা দেখা দিয়েছে। এটা সমস্যা, অযথা ভয়, উদ্বেগ থেকে হচ্ছে কিনা সে জানে না। যেদিন গ্রামে এসেছে সেদিন রাতে জয়ন্তন এর সাথে ঘুমিয়েছে। সেদিন রাতেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা, অর্থাৎ স্বপ্ন। কিন্তু স্বপ্নটার ঘোর যেন রয়ে গেছে। মায়া একবার ঘড়ির দিকে দেখল। সময় এখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘুম পাচ্ছে তার। ভয় ও পাচ্ছে। ভয়ের জন্য ঘুমাতে ও পারছে না। তখনই ঘড়িতে টম করে শব্দ করে। 12টা বেজে গেছে। মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে, রাত 12টার পরেই ভূতেরা আসে। এটাই ওদের নির্দিষ্ট সময়। এমন সময় ঘরের আলো নিভে যায়। মায়া বিস্ময়কর হয়ে উঠল। বাল্ব নিভে গেছে। শুধু কিছু মোমবাতি জ্বলছে। এক ধরনের পিতলের হাড়ির ভেতর মোমবাতি জ্বালিয়ে রাখা। সোনালি আলো দিচ্ছে বেশ। জানালা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো। মায়া শোয়া থেকে উঠে বসে। চারপাশ খুবই নিস্তব্ধ। এমন মনে হচ্ছে এখনই কেউ হানা আনবে তার উপর। সে ভয়ে দোয়া পড়তে শুরু করে। পরে বুকে ফুঁক দিল। কিন্তু ভয় কমল না। কিভাবে কমবে? মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার তীব্র শব্দ ভেসে আসছে। মার বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু করলো। তার সাথে ধুকধুক শব্দ। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না। সে বিছানা থেকে নামল। চাদরটা পেঁচিয়ে নেয়। এরপর বাথরুমের দিকে হেঁটে গেল। স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে। কিন্তু নিজে থেকে জল কিভাবে পড়বে? স্বপ্ন সত্যি হয়ে গেল না তো। বাথরুমের কাছে পৌঁছে দরজা খুলে ভেতরে গেল। আপনা আপনি জল পড়ছে। মায়া জলের কলটি বন্ধ করে দেয়। এরপর বাইরে চলে আসে। বাইরে এসে মার ভয়টা আরো বেড়ে যায়। সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল, কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে। মায়া অস্ফুট আতঙ্কে জ্বরসর হয়ে গেল। কম্বলটি কাপা হাতে ভয়ে ভয়ে তুলছে। ঠিক তখনই মার মনে হলো খাটের নিচে কেউ বুবু হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। মায়া খেমে গেল। প্রচণ্ড খেমে গেল। তার বুকের ধুকধুক শব্দটা খাটের নিচ অবধি যেন চলে গেছে। কিন্তু অচেনা শুয়ে থাকা ব্যক্তিটি চলে যাচ্ছে না। মায়া ঘুরে তাকালো খাটের নিচ।
ভয়ঙ্কর এক বিকৃত আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মার দিকে তাকিয়ে আছে। মায়া তির্যক কণ্ঠে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইল। এমন সময় রাফিদের সাথে ধাক্কা লাগলো তার। মায়াকে বিচলিত দেখে রাফিদ জড়িয়ে ধরল তাকে। মায়া ফোপাচ্ছে। রাফিদ বারে বারে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভয় পেয়ে আছিস কেন? ঘরে কে? নাকি স্বপ্ন দেখেছিস? বল আমায়। একসাথে অনেকগুলো প্রশ্ন করলো রাফিদ। মায়া নিজেকে কোনোমতে সামলে বলল, ভায়া খাটের নিচে কেউ আছে। কি বলছিস? সত্যি? আমি সত্যি বলছি। এখনো ও খাটের নিচেই আছে। চল ভেতরে দেখছি। রাফিদ ঘরে প্রবেশ করে। এরপর খাটের নিচে উকি মেরে উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া বুঝতে পারল আহত মেয়েটিকে দেখেছে। রাফিদ ভয় পাচ্ছে। ভাই তুই ওকে দেখেছিস? সরে আয়। আঘাত করবে। তুই ঠিকই বলেছিস মায়া। খাটের নিচে একে। তুই ওকে আগে থেকে চিনিস। আমি ওকে কিভাবে চিনব? ভূতটি একদম তোর মতো দেখতে। কি বলছিস? সত্যি বলছি। তার মানে ও আমার রূপ ধারণ করেছে। একদমই তাই। তোর যা রূপ, খুব সহজেই ও নকল করে নিয়েছে। ভাই, মায়া ভয়ের চোখেই রেগে গেল। রাফিদ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল। মায়া দেখল এতক্ষণ তার ভাই তার সাথে মজা করেছে। নিশ্চিত হলো। রাফিদ হাসি থামিয়ে বলল নিল। এরপর ঘরের আলো জ্বালালো। একটা বাল্ব কেটে গেছে, যেটা জ্বলছিল। রাফিদ আর একটা ধরালো। এরপর চেয়ারে বসে জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে বলল, তুই আর শান্তি দিলি না। আমি তো সারাদিনেও তোকে বিরক্ত করি না, আর এখন বলছিস শান্তি দিচ্ছি না। আমার কথা বলিনি, ভূতের কথা বলেছি। মানে? মানে ভূত তোর জন্য একটু রাতে শান্তি মতো থাকতে পারছে না। আমি সত্যিই ভূত দেখেছি। বাথরুমের জলটা পর্যন্ত ছেড়েছে। বালতি ভরে জল নিচে পড়ছে। তো এতে ভয় পাওয়ার কি আছে? ভূত কি তোর মতো নোংরা যে গোসল করবে না? গোসল করতে গেছিল, ঘরের আলো নিভিয়ে দিয়েছে। ওর নিশ্চয়ই লজ্জা লাগছিল। ভাই, আমি মোটেই মিথ্যা বলছি না। রাফিদ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মিথ্যা তো আমিও বলছি না। মায়া থেমে গেল। রাফিদ তার সাথে মজা করছে, অথচ সে ভয় পেয়ে আছে। মায়া গাম্ভীর্য মুখ করে ফেলেছে দেখে রাফিদ বলল, পাগলের ডাক্তার দেখাতে হবে। কাকে? তোকে। কেন? পাগ লোকে তো পা গলের ডাক্তারই ভালো করতে পারবে, তাই না? আমি পা গল? মায়া হা হয়ে গেল। তা না হলে কেউ ঘরের ভেতর ভূত দেখে? সত্যিই বলছি, চোখে ঘুম ছিল, তাই ভুল দেখেছিস। তাহলে জলের কলকে ছাড়লো। তুই দেশে আসার আগ পর্যন্ত ঘরটা বন্ধ ছিল। বাথরুমের কলে একটু সমস্যা ছিল, সারানো হয়নি। মনেও ছিল না, তাই মাঝে মধ্যে একাই জল পড়ে। তাহলে বিছানা থেকে কম্বল কিভাবে পড়ে গেল? আমি তো ফেলেনি। হয়তো তুই যখন নিচে নেমেছিস তখন তোর গায়ে বেঁধে পড়ে গেছে। তুই দেখিসনি। মায়া নিজের মনের ভুল বলে ধরে নিল। রাফিদের ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত এবং সত্য। মায়া মনে মনে স্বীকার করে, কিন্তু ভেতর থেকে ভয় যায়নি। রাফিদ সিগারেট টানা শেষ করে শেষ খণ্ডিত অংশটি বারান্দা থেকে ফেলে দেয়। আচ্ছা, তুমি আমার ঘরে কেন আসলে এই সময়ে? মায়া হঠাৎ নীরব কণ্ঠে প্রশ্ন করল। তুই থেকে তুমিতে চলে গেলি, হঠাৎ কি হলো? বলো না। দেখতে আসছিলাম তোকে। জ্বর কমলো কি না? কমেছে, তবে পুরোপুরি না। শরীরটা এখনো গরম। কই দেখি। রাফিদ কপালে হাত দিয়ে দেখল, আসলেই গরম। তুই শুয়ে পড়। ঘুমিয়ে পড়লে শরীরটা ভালো লাগবে। মায়া এখন শুয়ে পড়লেই রাফিদ চলে যাবে। তারপর যদি ওই ভূতটা আবার আসে। মাত্রই ভেবেছে ভূতটুতো বলে কিছু হয় না, সব মনের ভুল। কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে। রাফিদ চলে গেলেই আসবে। রাফিদকে যেভাবে হোক মার আটকাতে হবে। ভাই, একটা কথা জিজ্ঞেস করব। আবার অনুমতি চাইছিস? তুমি বিয়ে কবে করবে? আমি তো বিয়ে করব না। আর এসব ফালতু কথা বাদ দে। নে শুয়ে পড়। রাফিদ মায়াকে শুয়ে দিল, গায়ে কম্বল জড়িয়ে দিল। এরপর রাফিদ বিছানা থেকে উঠে যেতেই মায়া তার হাতটা ধপ করে ধরে ফেলল। রাফিদ থমকে দাঁড়িয়ে যায়। চোখের সামনে সেই ছোট্টবেলার দৃষ্টি ভেসে ওঠে। কোথাও নির্জন পরিবেশে দুজন খেলছিল।
তখন রাফিদ তার কাছ থেকে চলে আসতে চাইলে পেছনে থেকে এভাবেই হাতটা সেদিন ধরে বলেছিল, আমাকে একা রেখে যেও না ভাইয়া, আমায় একা রেখে যেও না ভাইয়া, ভয় করছে। মায়া বলল। রাফিদ পুনরায় বিছানায় বসে জুতা খুলে ফেলল। এরপর মোহময় কণ্ঠে বলল, এই জন্য হঠাৎ তুই থেকে তুমিতে চলে গেছিস? এত ভয় কিসের তোর? আমি আছি তো, আমি থাকতে তোর কখনো কিছু হবে না, বলে রাফিদ মার মাথায় হাত বুলিয়ে দিল। মায়া এতক্ষণ পরে নির্ভয়ে শুতে পারল। এখন শান্তিতে ঘুম হবে তার। মায়া রাফিদের ডান হাতের কনিষ্ঠা আঙুলটি খুব শক্ত করে ধরে রেখেছে। রাফিদ তখন ফিসফিসিয়ে বলল, তোকে কাঁদতে দেখলে অন্তরটা পুড়ে যায়, আর তোকে হাসতে দেখলে দুনিয়াটাকেই সুন্দর মনে হয়। এরপর মার কপালে চুমু দিল। অন্যদিকে রাত বাড়লেও ঘুম নেই গৌরী ও তার মায়ের চোখে। বাইরে শীতের বাতাস হু হু করে বইছে, কুয়াশা যেন মাটির বুক জুড়ে সাদা চাদর বিছিয়ে রেখেছে। বাতাসে মাটির গন্ধ আর ঠান্ডা এমন যে নিঃশ্বাসও যেন কেটে যায় মাঝপথে। বিছানায় শুয়ে আছে রহিমা, চোখ হাত খোলা, ঠোঁট ফেটে গেছে শীতে। গায়ে পুরনো একটা চাদর জড়ানো, যেটা এক সময় সাদা ছিল, এখন ধূসর আছেরা। তার পাশে রাখা আছে একটা পুরনো লণ্ঠন, তার আলোয় ঘরটা যেন কাঁপে কাঁপে জ্বলে নিভে যায়। গৌরী চুলার সামনে বসে আছে, চুলগুলো এলোমেলো, গায়ে পাতলা একটা শাল, ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গেছে। সে চুলার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ভেজা কাঠে আগুন ধরছে না, শুধু ধোঁয়া উঠছে। সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল। সন্ধ্যায় ফিরে সেলাই মেশিনে বসে কিছু কাপড় কাটছিল। একজন দুইটা থ্রিপিস আর একটা ফতুয়া বানাতে দিয়ে গেছে। রান্নার সুযোগ হয়নি। চুলার ধোঁয়ায় চোখ জ্বালা করে জল চলে আসে, কিন্তু সে পাপড়ি দিয়ে মুছে আবার চেষ্টা করে। এই আগুনও আমার মতো মা, যতই জ্বালাই জ্বলে না, গৌরী বলল। বিছানা থেকে রহিমা কাশতে কাশতে বলল, মা তুই আবার কাঁদাছিস নাকি? গৌরী হাতের পিঠে চোখ মুছে, না মা, ধোঁয়ায় চোখে জল আসছে। ধোঁয়া না রে, তোর মনের কষ্ট বের হইতেছে। তুই আমারে লইয়া ভাবিস না। যদি হায়াত থাকে তবে বাঁচুম, নয় মরুম। গৌরী রহিমার পাশে এসে বসে কপালে হাত রাখে তার। গরম আগুনের মতো গা জ্বলছে রহিমার। গৌরী তখন বলল, তোমার শরীর জ্বরে পড়তেছে মা, আমি তোমাকে ডক্টরের কাছে নেয়ার চেষ্টা করব আগামীকাল। টাকা কই রে? 3 দিন হলো ভাত চড়াইনি ঠিক মতো। ডাক্তার কেমনে দেখাবি? গৌরীর চোখে অশ্রু চকচক করে ওঠে লণ্ঠনের আলোয়। গৌরী বলল, আমি কাকিমার কাছে চাই। দিনে তো সময় পাবো না, তার কাছে কিছু ধান ধার চাই, আর ঘরে যা আছে মিলিয়ে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো। রহিমা কিছুটা রাগ করে বলল, না রে গৌরী, শীতের এই রাইতে কুয়াশার ভেতর যাস না। রাস্তা পিচ্ছিল, কেউ থাকেও না বাইরে এই সময়ে। আমি ঠিক আছি। গৌরী অবাধ্য কণ্ঠে বলল, তুমি ঠিক নাই মা, তুমি কি মরণ চাও? এই কথাটা বলেই গৌরী নিজেই চমকে ওঠে। কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু শব্দটা যেন ছুরি হয়ে বাতাসে কেটে যায়। রহিমা মৃদু হাসে। তুই এমন কথা বলিস না রে গৌরী, মরার ভয় আমার নাই। আমি তো আগেই অর্ধেক মইরা গেছি। আমি চাই তুই একটু ভালো থাক। মরার আগে তোরে যদি একটা কিনারায় তুলে দিয়ে যাইতে পারতাম। রহিমার কণ্ঠে আক্ষেপ জড়ানো। গৌরী চুপ করে যায়, শুধু তার মায়ের হাতটা নিজের বুকের ওপর রাখে। তুমি আমার কিনারা, তুমি থাকলেই আমি বাঁচি মা, তুমি ছাড়া আমার কিচ্ছু নাই, আর আমি কিছু চাইও না। বাইরে হঠাৎ বাতাস জোরে বয়ে যায়, দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়। লণ্ঠনের আলো কাঁপে, ছায়া নড়ে দেয়ালে। দূরে কুকুরের ডাক ভেসে আসে লম্বা, করুণ। রহিমা শোয়া থেকে উঠে বসে চৌকি থেকে নিচে নামতে চাইল, কিন্তু মাটি ঠান্ডা, তার জুতো জোড়া ছিঁড়ে গেছে। তোমার কিছু লাগবে? গৌরী জিজ্ঞেস করল। তুই একটু গরম জল আয়না দে, গলাটা শুকায় যাইতেছে। গৌরী চুলায় হাড়ি বসায়, কিন্তু আগুন ধরছে না। কাঠ ভিজে গেছে, ধোঁয়ায় পুরো ঘর ভরে যায়। গৌরী কাশতে কাশতে কপাল মুছে, তবু হাল ছাড়ে না। একটু আগুন ধরতেই সে হাড়িটা বসিয়ে দেয়। জল গরম হতে থাকে, আর সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। রহিমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, গৌরী, মনে আছে তুই ছোট থাকতিস, তোরে পিঠা খাওয়াইতাম। এই সময়ে পিঠার গন্ধে পুরা বাড়ি ভরপুর থাকত। গৌরী হেসে চোখ মুছে বলে, তুমি থাকলে আবারও সেই পিঠার গন্ধ হবে মা।
রহিমা চুপ রইল, শুধু কাশতে থাকে। জল ফুটে গেলে গৌরী একটু তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয়, সাথে মুড়ি এনে তার মায়ের হাতে দিল। রহিমা কম্পিত গলায় বলল, তুই খাবি না? তোমার পরে খাবো মা। তুই সব সময় এমন বলিস, তোর পেটেও তো আগুন জ্বলে। গৌরী মিথ্যা হাসার চেষ্টা করে বলল, আমার পেটের আগুন ঠান্ডা, তোমার শরীরটা আগে নেভাতে হবে। রহিমা চোখ বন্ধ করে, কণ্ঠ আরো নিচু হয়ে আসে। তুই যদি একদিন মানুষ হইতি, আমি শান্তি পাইতাম রে। তোর সুবুদ্ধি আছে, মুখশ্রী ভালো, যদি একটু পড়াতে পারতাম। গৌরী বলল, আমি পড়ব না মা, পড়লে পেটে ভাত আসবে না। রহিমা দীর্ঘশ্বাস ফেলে। বাইরে শীতের হাওয়া ছাদের ফাঁক দিয়ে ঢুকে আসে। লণ্ঠনের শিখা কাঁপে, যেন ভয় নিভে যাবে। গৌরী উঠে দরজাটা আটকায়, তারপর আবার তার মায়ের পাশে এসে বসে। রহিমা 3টা ঔষধ খেল। এরপর গৌরী বিছানা থেকে সব সরিয়ে ফেলল। ফিরে এসে তার মায়ের পাশে বসে হাত ধরে বলল, তুমি একটু ঘুমাও মা, আমি আছি। রহিমা দুর্বল কণ্ঠে বলল, তুই যদি না থাকো, আমি ঘুমাই কেমনে রে? আমি আছি তো মা, তোমায় ছাড়ব না মা। রহিমা আর কিছু বলে না, শুধু নিঃশ্বাসে হালকা কাশি মিশে যায়। গৌরী তার মায়ের কপালে চুমু খায়, তারপর মাথা রেখে পাশে শোয়। বাইরে তখন কুয়াশা ঘন হয়ে গেছে, দূরে গাছের মাথা পর্যন্ত দেখা যায় না। শীতের কামড়ে গৌরীর আঙুল অবশ, তবু সে মায়ের হাত শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলেই মাটি ফেটে তার ভেতরে চলে যাবে। হঠাৎ লণ্ঠনের শিখা নিভে যায়। ঘরটা অন্ধকার, শুধু কুয়াশার মধ্যে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ। রহিমা ফিসফিসিয়ে বলল, মালকিন যদি বেতন দেয়, তাইলে আমারে এক জোড়া জুতা কিনা দিস। ঠান্ডায় মাটিতে পা রাখন যায় না। এনে দিব মা। কিছুক্ষণ পরেই ঘরে নিস্তব্ধতা। গৌরীর চোখের জল গড়িয়ে পড়ে তার মায়ের আঁচলে। লণ্ঠনের নিভে যাওয়ায় ঘরে গৌরীর কান্নার শব্দ মিশে যায় শীতের বাতাসে। পুরো আলিমনগর ঘুমিয়ে আছে এখন, কিন্তু একটা মাটির ঘরে এক মেয়ে জেগে আছে, গৌরী। একটু পরপর মা নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখছে। নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী স্বস্তি পায়। তার কপালে হাত রেখে জ্বর দেখল। জ্বর কমেছে কিছুটা। গৌর অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে মাথা নিচু করে বলছিল, তুমি ঘুমাও মা, আমি তোমাকে ছাড়ব না কোনোদিন। ভোরবেলা পূর্ব আকাশের দিগন্তরেখা তখন ম্লান নীল থেকে ধীরে ধীরে হালকা কমলায় রং নিচ্ছে। বাতাসে শিশিরের নরম গন্ধ, মাটির গন্ধে মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি। দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমন ঘোষণা দিচ্ছে। চৌধুরী নিবাসনের দোতলার ঘরে ঘুম ভাঙল মীরের। চোখ খুলতেই জানালার ফাঁক দিয়ে আসা আলো পড়ল তার মুখে। হালকা হেসে মীর উঠে বসল। মাথার কাছে রাখা ঘড়ির কাঁটা তখন 7টা ছুঁই ছুঁই। ঘরের ভিতরে হালকা ঠান্ডা বাতাসটা খেলছে পর্দায়। গা ঝাঁকিয়ে মীর উঠে দাঁড়ালো। মৃদু হাই তুলে জানালার বাইরে তাকালো। দূরের তাল গাছগুলোর মাথা কুয়াশায় ঢেকে গেছে, পাখির ঝাঁক উড়ে যাচ্ছে পশ্চিম দিকে। তার মনে পড়ল গতরাতে মার জ্বর কমেছিল কিনা দেখতে পারেনি। হঠাৎ যেন এক ধরনের চিন্তা কাজ করলো তার ভিতরে। নিঃশব্দে চাদরটা কাঁধে ফেলে দরজার কাছে গেল মীর। এরপর দাঁড়িয়ে পড়ল। ঘুরে একবার আহিরের হাতের দিকে দেখল। রাতে দুজন একসাথে ছিল। এরপর চলে যায় মার ঘরের দিকে। মার ঘরের দরজার সামনে এসে থামল। ভেতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখল জানালার আলো পড়েছে ঘরের এক কোণে। মায়া চুপচাপ ঘুমিয়ে আছে, পাশ রাফিদ। রাফিদ আধ ঘুমে, হয়তো সারা রাত জেগে ছিল বোনটার পাশে। মায়া রাফিদের আঙুল ধরে রেখেছে, যেভাবে ছোট্ট বাচ্চারা ধরে রাখে। মীর এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। তার মুখে একরাশ কোমলতা ভেসে উঠল। চুপিসারে নিজের মনে বলল, জ্বর কমে গেছে বোধহয়। ভাই যেহেতু পাশে, ভালোই। তারপর মৃদু হেসে দরজার ফাঁক আস্তে বন্ধ করে দিল। কোনো শব্দ না করে ঘুরে দাঁড়ালো। আজ মায়াকে আর বিরক্ত করা যাবে না। এই ভাবনা নিয়ে ধীরে ধীরে প্রাঙ্গণের দিকে হাঁটল মীর। বাইরে তখন সকাল পুরোপুরি জেগে উঠছে। চণ্ডীবটের নিচে এক বৃদ্ধ কাজের লোক উঠোন ছাছে। বাতাসে মৃদু ধুলো উঠছে। উঠোনের পাশের নলকূপে একজন বালতি ভরছে, জল পড়ছে টুকটাক শব্দ করে। পুকুর পাড়ে দাসীরা আছে। তারা মূলত সমস্ত অনুচারীদের জন্য রান্নাবান্না করে। মীরের চোখ পড়ল অশ্বশালার দিকে। সেখানে তার প্রিয় অশ্ব অনিল বাঁধা।
কালো রঙের সেই অশ্ব যেন সূর্যের আলোয় চকচক করছে। অগ্নিন মীরকে দেখেই মৃদু হেসা ছাড়ল, যেন অভিমান করে বলছে, আজ এত দেরি কেন? মীর এগিয়ে গিয়ে ওর গলা স্পর্শ করল। অগ্নিল নাক ঘষল তার কাঁধে। মীর হেসে বলল, চল, আজ সকালে একটু ঘুরে আসা যাক বন্ধু। কিন্তু এখনই তার অশ্বে চড়া ঠিক হবে না। মার কথা মনে পড়ল আবার। তবুও অশ্বের গায়ে হাত বুলিয়ে দিল যত্ন করে। তারপর একখানা কাপড়ে অনিলের চোখ মুখ মুছে দিল, জলভর্তি বালতি থেকে একটু জল খেতে দিল। আকাশের রং তখন আরো উজ্জ্বল হয়েছে। বাড়ির ছাদে কয়েকটা পায়রা বসে আছে। দিগন্তে সূর্যের প্রথম গোলক দেখা দিচ্ছে। মীর একটু দূরে দাঁড়িয়ে দেখল, কুয়াশার চাদর সরছে ধীরে ধীরে, গ্রামটা যেন ঘুম থেকে জেগে উঠছে নতুন দিনের সুরে। রান্নার গন্ধ ভেসে আসছে বাতাসে। মীর গভীরভাবে শ্বাস নিল। যেন এই নীরব সকাল, এই আলো, এই কুয়াশা সবই তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। হঠাৎ পেছনে থেকে ডাকেল, বাবু, চা দিব? মীর ঘুরে দেখল বুলবুল। মীর হেসে বলল, না বুলবুল, এখনই নয়, আগে একটু হাঁটতে যাব। তারপর আস্তে আস্তে পায়ে পায়ে পুকুরঘাটের দিকে রওনা দিল। জলচর পাখিরা তখন ডানা ভিজিয়ে খেলছে, পুকুরের জলে সূর্যের প্রতিফলন কাঁপছে হালকা ঢেউয়ে। মীর থেমে দাঁড়ালো। তার চোখে একরাশ নীরবতা। বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেল। দিগন্তের দিকে তাকিয়ে মীর মৃদুস্বরে বলল, আজ দিনটা ভালো যাবে নিশ্চয়। সকালের পাখিরা তার কথার উত্তর দিল যেন সুরে সুর মিলিয়ে। আর অগ্নিল দূর থেকে একবার হেসে ছেড়ে যেন জানিয়ে দিল, আমি আছি মীর। মীর হাসে। মীর তখন দেখল বাড়ির ভেতরে একটা মেয়ে প্রবেশ করেছে। তার মাথায় দীর্ঘ কাপড় টানা। মীর গৌরীকে সন্দেহ করে দ্রুত হেঁটে তার কাছে আসে। গৌরী দাঁড়িয়ে যায়। মীর একবার এদিক ওদিক তাকিয়ে দেখল। এরপর প্রশ্ন করল, তুমি নিশ্চয়ই গৌরী? গৌরী নিশ্চুপ। আচ্ছা, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল? গৌরী এবার যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। দুহাতে শক্ত করে নিজের পোশাক নিজেই মুষ্টি করে ধরল। মীর দ্বিতীয়বার কিছু বলার আগেই গৌরী বলল, আমার কাজ আছে, দেরি হলে মালকিন বকবেন। বলে দ্রুত পায়ে হেঁটে চলে গেল ঘরের ভেতরে। রান্নাঘরে শেফালি মাছ কাটছে। শালুকও আছে। গৌরী গিয়ে কাজে হাত লাগালো। শালুক তার দিকে তাকিয়ে বলল, তোর মায়ের এখন কি অবস্থা? শরীরটা ভালো, আগের মতোই আছে। আরেকবার ডাক্তার দেখানো উচিত। তাহলে দেখা। আপনি এই মাসের বেতনটা দিলেই দেখাবো। শালুক নিশ্চুপ রইল। তার হাতে চায়ের পাতিল ছিল। নিচু স্বরে গৌরীকে বলল, সবাইকে চা দিয়ে আয়। উপরে মায়া আছে, ওকেও দিস। অতিথি আছে, তাদের দিতে ভুলে যাস না আবার। গৌরী মাথা আওড়ালো, আচ্ছা। গৌরী চা হাতে নিয়ে দোতলায় গেল। বাড়ির লোক, অতিথি কোন দিকের ঘরে থাকে সে জানে না। স্থির হয়ে দাঁড়িয়ে একদিকে চলে গেল। একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজাটা হাঁটো করে খোলা ছিল। গৌরী ভেতরে প্রবেশ করে। টেবিলের উপর চায়ের ট্রে রাখল। এক কাপ চা হাতে নিয়ে বিছানার দিকে ঘুরে তাকালো। আহির ঘুমাচ্ছে চিত হয়ে, ডান হাতটা সোজা করে রাখা, গায়ে কম্বল। গৌরী চিনতে পারে। চায়ের কাপটা সে হাত থেকে রেখে দেয়। এরপর সোজা চলে যায় রান্নাঘরে। কিছু চা পাতা বেটে নিল। কুসুম গরম জল নিল। এরপর পুনরায় আহিরের ঘরে চলে আসে। ধীরস্থির ভাবে আহিরের হাতের পট্টি খুলে দেয়। ক্ষতস্থানটি পুনরায় পরিষ্কার করে দিল। বেটে আনা চা পাতা ক্ষতস্থানে দিল। পুনরায় পট্টি বেঁধে দিল। গৌরী মনে মনে বলল, নিশ্চয় বাড়ির অতিথি। খেয়াল রাখার মতো বোধহয় কেউ নেই। সবাই তো ব্যস্ত। এক কাপ চা টেবিলে রাখল। বাকি চা ট্রেতে করে নিয়ে চলে যেতেই পেছনে থেকে মলিন কণ্ঠ ভেসে আসে, গৌরী, আমার ক্ষত বিক্ষত জায়গাটি পূর্ণ করে দেওয়ার জন্য শুক্রিয়া। গৌরী থমকে দাঁড়িয়ে পড়ল। আহির সজাগ। এতক্ষণ সবকিছু টের পেয়েছে। গৌরী বুঝতে পারল না। নিজের কাছেই নিজের জন্য লজ্জিত হচ্ছে। কিন্তু এখানে লজ্জার কি আছে? একজন অসুস্থ ব্যক্তির সেবা করা উত্তম কাজ। গৌরী ঘর থেকে চলে যেতে চাইল। আহির ফের দাঁড় করিয়ে বলল, আমার হাতের পট্টি ভালো করে পেঁচানো হয়নি, খুলে যাবে। এটা ঠিক করে দিয়ে যাও। গৌরী দাঁতে দাঁত চেপে ঘুরে তাকালো। ট্রেটা রাখল। আহির খাটের পাশে উবু হয়ে শুয়ে আছে। হাতটা আগ বাড়িয়ে এগিয়ে দিল। গৌরী পা আধহজ করে বসে হাতের পট্টি খুলে ফেলল। আহির তখন বলল, আমি এতক্ষণ সজাগ ছিলাম, চোখ আধখোলা ছিল।
তোমাকে আমি আগেই দেখেছি। বাধা দেয়নি। ভালোই লাগছিল তোমার যত্ন। গৌরী চুপচাপ তার কাজ করল। আহিরের কোন কথার প্রতিক্রিয়া করল না। গৌরী উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। আহির শোয়া থেকে উঠে দাঁড়ালো। গৌরীর সামনে দাঁড়িয়ে বলল, তুমি কথা বলতে পারো না। গৌরী পাশ কেটে যেতে চাইল। আহির হাত বাড়িয়ে বাধা দেয়। জবাব না দিয়ে কোথায় যাচ্ছ? তুমি সত্যিই কথা বলতে পারো না? কোন জবাব নেই গৌরীর। কথা না বলতে পারলেও একটা সুবিধা আছে। সুন্দরী মেয়েরা রঙে রঙে কথা বলে। কথা শুরু করলে থামে না। মশার মতো ভন ভন করতেই থাকে। গৌরী এবারও চুপচাপ। আহির পুনরায় বলল, থাক, তোমাকে বিরক্ত করব না। তোমার কাজ কর। দরকার পড়লে আমি তোমার সাথে কথা বলে নেব। গৌরী চলে যায়। আহির একা একা হাসল। সকাল গড়িয়ে যায়। মায়া ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ। রাফিদ উঠিয়েছে। শেফালি এসে গরম দুধ আর রুটির সাথে ভাজি দিয়ে গিয়েছিল। সকালের খাবার। তার মনটা উদাসীন। সে জানে পুরোপুরি সেরে উঠলেই বিয়ের আয়োজন শুরু হবে। তাকে একজন অজানা ব্যক্তির হাতে তুলে দেয়া হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে বিয়েতে রাজি হতেই হবে। তার ঘরের দরজাটা খোলা ছিল। গৌরী অনুমতি নিয়ে প্রবেশ করল। মায়া গৌরীকে দেখে বলল, তুই এখানে? মায়ের শরীরটা ভালো না, তাই আমাকেই আসতে হলো। শুনেছি তোর শরীর ভালো না, এখন কি অবস্থা? ঠিক আছি। দেখে মনে হচ্ছে অনেক দিন ঘর থেকে বের হস না। চল, বাইরে থেকে ঘুরে আসবি। কোথায় যাব? কোথায়? আর পুকুর পাড়ে। মায়া রাজি হলো। দুজনে পুকুর পাড়ে গেল। পুকুর জলে হাঁস মনের আনন্দে সাঁতার কাটছে। নীরব জল ওদের সাঁতারে ঢেউ তুলছে। সূর্যের কিরণ পড়ছে জলে। যা জল থেকে তার আলো প্রতিফলিত হলো গৌরীর মুখে। দৃষ্টি দেখল আহির। আহির, রাফিদ, মীর পুকুর পাড়ে একটা পাথরের বেঞ্চে বসে আছে। তিনজনের হাতেই সিগারেট। গৌরীকে দেখে আহির সিগারেট ফেলে দেয়। মায়া পুকুর ঘাটের শেষ সিঁড়িতে নামল। গৌরী উপরেই দাঁড়িয়ে রইল। আহির তখন মীরকে নিয়ে পুকুর ঘাটে উপস্থিত হয়। গৌরীকে শুনিয়ে শুনিয়ে সে এটা ওটা বলতে থাকল। কিন্তু মীর সেসব না শুনে মার দিকে দেখছে। তখন মার শরীরের অবস্থা জানার জন্য তার ঘরে যেতে চাইলে থমাস তার সামনে উপস্থিত হয়। মীরের সাথে কথা আছে বলে দূরে নিয়ে যায়। অতঃপর এখন দেখছে মায়াকে। হাস্যোজ্জ্বল মুখ তার। জ্বর নেই বলে ধরে নিল মীর। আহিরা এটা ওটা বলতে বলতে পেছনে সরতে থাকলো বেখেয়ালি ভাবে। ঘাটের উপর থেকে নিচে সিঁড়ি বেয়ে গেছে। আহির আর একটু পেছনে গেলেই পড়ে যাবে। মীর মার দিক থেকে দৃষ্টি সরিয়ে আহিরের দিকে নিতেই সে পা পিছলে পড়ে যেতেই গৌরী চেঁচিয়ে হাত এগিয়ে বলল, সামলে। মীর ধরে ফেলে আহিরের হাতটি। মায়া আতঙ্কিত হয়ে উঠল। রাফিদ দৌড়ে আসে। আহির স্তব্ধ হয়ে গেল। মীর বলল, এখনই পড়ে যেতিস? মন থাকে কই? চল এখান থেকে। তারা তিনজন চলে যায়। আজ শুক্রবার, জুমার দিন। জোহরের আজান এখনো পড়েনি। আজান দিতে দিতে এখনো 15 মিনিটের মতো বাকি। শুক্রবার বলে আহির আজ বাইরে বের হয়নি তদন্ত করার জন্য। চৌধুরী বাড়ির ছাদে তারা আড্ডা দিচ্ছে। রাফিদ রেলিং ধরে প্রকৃতি দেখছে। আহির বেতের চেয়ারে বসা। তার সামনে মীর। মীর একটা সিগারেট ধরিয়ে বলল, জানিস রাফিদ, মোহিনী ওর সিদ্ধান্ত জানিয়েছে। সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভাবতেই অবাক লাগছে। রাফিদ বলল, কি বলছিস? সত্যি বলছিস নাকি? আমি মিথ্যে বলবো কেন? ও চিঠিতে ওর উত্তর জানিয়েছে। চিঠিটা আমার কাছে আছে, তুই দেখতে পারিস। আহির বলল, ভালোই হলো। প্রেমে সফল হ। বিয়েটা শিগগিরই করে নে। আমি যাতে দেখে যেতে পারি। তাদের কথোপকথন শুনে নেয় মায়া। গৌরী আর সে ছাদে এসেছিল কাপড় শুকাতে দেওয়ার জন্য। মার ভেতরটা ভেঙে গেল। গৌরী মার অভিব্যক্তি দেখে কিছু বুঝতে পারল। এরপর তাকে নিয়ে ছাদ থেকে চলে যায়। আহির, রাফিদ, মীর জুমার নামাজের জন্য গোসল শেষে তৈরি হয়ে নেয়। আহির কালো রঙের পাঞ্জাবি পরল। মীর এবং রাফিদ সাদা রঙের পাঞ্জাবি পরে নেয়। মীর তার ঘর থেকে বের হতেই দেখল ফ্লোরে কিছু একটা পড়ে আছে। একটা ভাঁজ করা পৃষ্ঠা। হাতে তুলে নিল পৃষ্ঠাটি। এটা সেই চিরকুট সেদিন উত্তরপাড়া থেকে আসার সময় এক অচেনা লোক দিয়েছে। মীর চিরকুটটি ড্রয়ারে রেখে দিল। তখন মনে পড়ে চিরকুটে একটি চিত্র আঁকা ছিল, যেটা সেদিন বোঝা যায়নি অন্ধকার এর জন্য। মীর ড্রয়ার খুলে চিরকুটটি খুলল।
চিত্রটি দেখল একটি পুরনো প্রাসাদ। আশ্চর্যের বিষয় হলো প্রাসাদটি ঠিক উত্তরপাড়ার সেই প্রাসাদটির মতন। মীর স্তম্ভিত হয়ে গেল। ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। জুমার নামাজ শেষে সবাই সরু পথ ধরে বাড়ি ফিরছে। রাফিদ, মীর ও আহির সবাই এক পোশাকে, পাঞ্জাবি। সকলের মাথায় সাদা টুপি, কিন্তু আহিরের মাথায় একটা রুমাল বাঁধা, সাদা রঙের রুমাল। আহিরকে এরকম সাজে দেখে মায়া তখন বলেছিল, আপনাকেও খুব সুদর্শন দেখাচ্ছে, একদম আমার রাফিদ ভাইয়ার মতো। আহির প্রতিক্রিয়ায় শুধু মায়ের মাথায় হাত রেখে বলেছিল, দুষ্টু মেয়ে একটা, তুমিও কিন্তু ভারী মিষ্টি, একদম আমার ছোট্ট বোনের মতো। মায়া হেসেছিল। মীর পথে আসতে আসতে বলল, আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, যাই মায়ের কবরটি জিয়ারত করে আসি। রাফিদ এবং আহির তার রেস্ট টেনে বলল, আমরাও যাব। বলে তিনজন জমিদারদের পারিবারিক কবরস্থান এর দিকে হাঁটল। কবরস্থান এর ভেতরে জুতা খুলে তিনজনই প্রবেশ করে। মীর সহ সকলে কবর জিয়ারত করে। মীর এর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটাই কি প্রাকৃতির নিয়ম? মানুষ তার স্মৃতি রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেন দুনিয়ার সময়টা আর একটু দীর্ঘ হয় না? প্রশ্নটা যেন মীরের মনে ঘুরপাক খাচ্ছিল। জিয়ারত শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথের দুই ধারে ধানক্ষেত, ধানের ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে। কিছু ধান পেকে হলদে ভাব হয়ে গেছে, কিছু পাখিরা দল বেঁধে উঠছে। পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে খেলা করছে। আহির এবং মীরের কাছে প্রতিটি দৃশ্যই যেন মুগ্ধকর মনে হলো। মীর বলল, ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যাই। রাফিদ মীরের রেস্ট টেনে বলল, তোকে এখানে থাকতে তো কেউ বারণ করেনি, থেকে যা। মীর হেসে জবাব দিল, ইদানিং মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে। আমিননগর নয়, দুনিয়া থেকেই চলে যেতে পারি, বলে মৃদু হাসে। কিন্তু রাফিদের কাছে বাক্যটি ভালো লাগেনি। আহির মীরের দিকে তাকিয়ে বলল, আমরা বন্ধু, আমাদের বন্ধুত্ব এর পথ চলা সবে শুরু হয়েছে। একসাথে আমরা অনেক পথ চলব, অনেক ইচ্ছা আছে। আর তুই এসব বলছিস? মীর বলল, তোদের দেখছি রসিকতা করেও কোন কথা বলা যাবে না। কথা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায়। আমজাদ চৌধুরী বেশ উদ্ভ্রান্ত হয়ে বসে আছে বৈঠকখানায়। তার সাথে থমাসন, রাফিদ ও আহির এসেও তাদের সাথে যোগদান দিল। আহির যেন একটু সময় পেল আমজাদকে কিছু জিজ্ঞাসাবাদ করার। আমজাদও দিন ধরে মিলন এর বিষয়টা নিয়ে চিন্তিত। আহির ও রাফিদ তাদের সাথে আলাপ আলোচনার মশগুল হলো। কিন্তু মীর সেখানে থেকে চলে যায়। সিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠতেই সামনে পড়ে মায়া। মায়া আজ শাড়ি পরেছে, আকাশি রঙের শাড়ি, সাথে চুলগুলো খোলা রেখেছে, কপালে ছোট্ট একটা টিপ, মুখশ্রী বেশ উজ্জ্বল দেখালো। মীর চোখ তুলে তাকায় মার দিকে। দুজনে মুখোমুখি। মীর মলিন কণ্ঠের সাথে রসিকতা টেনে বলল, রূপসীর রূপ যে মাশাআল্লাহ, দেখলেই বলতে ইচ্ছে করে সুবহানাল্লাহ। মশকরা করছেন? আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ মশকরা করে পাপ হয়? আপনি তো মেয়েদের মন নিয়ে রং তামাশা করেন, তাতে পাপ হয় না? মোটেই না। আমি কখনো একাধিক মেয়েদের মন নিয়ে খেলা করেনি। সত্যি কথা বলতে আমার জীবনে আমি 5 জন নারীর সাথে কথা বলেছি। মায়া শান্ত স্বরে বলল, হিসেব আছে দেখছি। বরাবরই আমি হিসেবে পাকা। তা 5 জন নারীর মধ্যে তারা কারা? মীর বলল, একজন আমার মা, একজন ছোট্ট মা, একজন দাদি, আর একজন তুমি। মায়া ভ্রুকুঞ্চিত করল। 4 জন হলো। 5 নম্বর কে? মীর বেশ উৎফুল্ল হলো। এরপর নিমিষেই আবার নীরব হয়ে বলল, আছে একজন, তবে তার নাম এখনই বলা যাবে না, সময় হলে ঠিক জানতে পারবে। মায়া মনে মনে নিশ্চিত হলো 5 নম্বর মেয়েটি নিশ্চয়ই মোহিনী। কিন্তু শব্দে প্রকাশ করল না। তার ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল। নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষের নাম শোনা যেন ছুরির মতো ধারালো। মায়াকে চুপচাপ দেখে মীর বলল, কি হলো, চুপ করে আছো যে? মায়া এবার ক্ষিপ্ত হয়ে বলল, সে কৈফিয়ত আপনাকে দিতে হবে। সরুন সামনে থেকে। মীর বলল, সামনে থেকে সরব কেন? পাশেই তো জায়গা আছে, ওখান থেকে থেকে যাও। দেখো আবার পড়ে যেও না কিন্তু, তাহলে ধরার জন্য তোমার স্বামী কিন্তু এখনো আসেনি। মায়ার রাগে গোজগোজ করতে করতে বলল, আমি পড়ে গেলে সামলে নিতে পারবো। পারবেন না রূপসী। মীর কথা শেষে থামতেই মায়া পাশ কেটে যেতে চাইল।
তখনই পা পিছলে মায়া পড়ে যেতেই মীর ধরে ফেলে। মায়া বিমোহিত হয়ে উঠল। মীর মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মোহময় কণ্ঠে বলল, বললাম না, নিজেকে সামলে নিতে পারবে না। মায়া দৃষ্টি এলোমেলো করে বৈঠকখানার দিকে দেখল। সবাই যে যার মতো কথা বলছে, তাদের দিকে কেউ ঘুরেও তাকায়নি। মায়া ভেবেছিল সবাই হয়তো তাকে আর মীরকে বিব্রতকর অবস্থায় দেখেছে, কিন্তু কেউ দেখেনি। এটাও কি সম্ভব? কারণ নজর এদিকে আসল না, নাকি তারা দেখেও না দেখার ভান করছে? মার মনে হলো তারা অদৃশ্য একটা দেয়ালের মাঝে, যেখানে তাকে কেউ বিব্রতকর অবস্থায় দেখে না, অথচ তার ধারণা সবাই দেখে। কিন্তু কোন এক কারণে সবাই চুপ থাকে। এর কোন ব্যাখ্যা সে পেল না। আহির তার হাতের পট্টি খুলে ফেলেছে। যন্ত্রণা নেই এখন আর। তাকে বের হতে হবে সত্যর সন্ধানে। মিলনকে কারা হত্যা করেছে এর সত্যটা তাকে বের করতে হবে। সন্দেহের চোখে প্রথমেই আমজাদ এবং তার বাড়ির সকলে। রাফিদকেও সন্দেহ করছে আহির, তবে এখন পর্যন্ত উপযুক্ত কোন তথ্য সে পায়নি। বিকেলের দিকে সে অশ্ব নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায়। সবকিছু বেশ তাৎপর্যপূর্ণ ভাবে দেখছে। সংবিধানের ভাষায় বহু বিখ্যাত একটা উক্তি আছে, অপরাধী যতই চালাক হোক না কেন, অপরাধ শেষে প্রমাণ সে রেখেই যায়। সেই প্রমাণের খোঁজেই যেন আহির। শীতের সময় দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয়। এই সকাল শুরু হলো তো এই শেষ। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিমে দেখল সূর্য বিদায় নিচ্ছে। আকাশের আড়ালে লুকিয়ে যাচ্ছে যেমন সত্য লুকিয়ে যায় মিথ্যার আড়ালে। অশ্বের লাগাম টেনে জমিদারের তাঁতশাসাইয়ের দিকে গেল। সবাই বাড়িতে চলে যাচ্ছে। ছুটি হয়েছে মাত্রই। আহির পুনরায় অশ্বের লাগাম টানল। অশ্ব ছুটছে অজানা পথে। তখন আহিরের সামনে একটি গাড়ি এসে থামে। তারই গাড়ি। গাড়ি থেকে নেমে আসে তার সরকারি অরুণ। স্যার, আমি একটা তাজা খবর নিয়ে এসেছি। কি খবর শুনি? মিলনের লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছিল তো? রিপোর্ট এসেছে। কি এসেছে রিপোর্টে? আমরা যখন ওর লাশ পাই তখন ওর মুখটাই থেতলে ছিল। ভালোভাবে দেখতে পারিনি। রিপোর্টে এসেছে ওর চোখ দুটো উঠিয়ে ফেলা হয়েছে। কি বলছো? আহির স্তব্ধ। কেসটি আরো জটিল হয়ে গেল। হ্যাঁ স্যার। আহির আর কিছু বলল না। গভীর রাত, একটা মেয়ের চিৎকার, বন্ধ গুদামঘর, পরদিন সকালে একজন ছেলের নিথর দেহ পাওয়া যায়। আহিরের আগেও অনেক কেস সমাধান করেছে। মার্ডার কেস। তবে মিলনের মার্ডারটি বেশ আশ্চর্যজনক। চোখ উঠিয়ে নেওয়া হয়েছে। অরুণ বলল, স্যার, মিলন এর চোখ সাথেই ছিল। এই বললে সাথে ছিল না, এখন বলছো সাথে ছিল। স্যার, আমি বলতে চাইছি, চোখ তুলে নিয়েছিল ঠিকই, কিন্তু যেদিন ওর লাশ পাওয়া যায়, লাশের পাশেই পড়েছিল। গ্রামের দারোগা তাই বলেছে। অরুণ চলে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আহির একটা টম দোকানে বসে চা চাইল দোকানিদের কাছে। ততক্ষণে সে একটা নোটবুক বের করল। কিছু লিখল, যেন হিসেব মেলাচ্ছে। আহিরের তখন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে। ঘুরে তাকালো চারপাশে। হেলে পড়া সূর্যের দিক ঘুরে একজন দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে। তার দৃষ্টি আহিরের দিকে। বেশ মোটাতাজা একজন লোক, সাথে একটি অশ্ব। আহির বিস্ময়কর হয়ে গেল। নিশ্চয়ই ইনি সাধারণ কেউ নন। গ্রামের সাধারণ মানুষের কাছে অশ্ব থাকাটা অসম্ভব। এবং নেই। তবে ইনি কে? আহির চায় চুমুক দিল। নোটবুক পকেট রাখল। চা অর্ধেক পান করল। বাকিটা ফেলে দিল। দোকানিদের পাওনা পরিশোধ করল। এরপর সেখানে থেকে বের হয়। অনুসরণ করা লোকটি তার অশ্বে চেপে বসল। সাথে তীরফলক। আহিরকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে। তীরটা এসে মাটিতে বিদ্ধ হয়। আহির তীরটার কাছে গেল। তীরটির সাথে একটা চিরকুট। সে খুলে দেখল। তাতে লেখা, নিশিরপুর কবরস্থানে আসো। আমাকে অনুসরণ করে সোজা চলে আসো। লোকটির দিকে ঘুরে তাকালো। লোকটি গায়েব। আহির হকচকিয়ে গেল। এরপর সে তড়িঘড়ি করে অশ্ব পৃষ্ঠায় চেপে বসে তার সামনের দিকের পথে যেতে থাকে। নিশ্চয়ই লোকটি এই পথে গেছে বলে নিশ্চিত হলো। অজানা পথ। চারপাশে শুধু গাছপালা। বাড়িঘর ও নেই। শুনশান। বেশ কিছু দূর যাওয়ার পর আহির থামল। তার সামনে একটা কবরস্থান। নির্জন নিহারিকা জায়গাটা। এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদয়ে এর ধুকধুক শব্দ নিজের কানে এসে বিঁধছে। আহির চোখ তুলে তাকায় চারদিকে।
কোথাও লোকটির ছায়া নেই। সে অশ্ব থেকে নেমে হেঁটে সামনে গেল। চারদিকে কবর। কবরগুলো লতাপাতায় পেঁচিয়ে গেছে। সামনে যেতেই আহিরের সামনে পড়ল সেই অচেনা লোকটি। মাথায় পাগড়ি, তবে মুখ খোলা। শ্যামবর্ণ এর গায়ের রং। বৃদ্ধা হবে লোকটি, তবে বয়স আন্দাজ করা গেল না। লোকটার হাতে একটা মশাল। আহির জিজ্ঞেস করল, আপনি কে, আর এখানে কেন আমাকে আসতে বলেছেন? লোকটি নিরুত্তর। আহির বিরক্ত স্বরে আবার জিজ্ঞেস করল, কি হলো, জবাব দিচ্ছেন না কেন? লোকটি তখন গম্ভীর মুখে বলল, এসো আমার সাথে। বলে একটি কবরের দিকে গেল। দাঁড়ালো কবরটির নিকট। আহির বিমোহিত হয়ে বলল, কার কবর? রশিদ তালুকদারের। কে উনি? আর আমাকেই বা এসব বলছেন কেন? লোকটি বলল, এখানের রশিদ তালুকদার এর কবর, এবং ওনার বংশের অনেকেরই কবর। তো আমার প্রশ্ন হলো, তার কন্যা ফারদিনা কোথায়? ফারদিনার হবু স্বামী কোথায়? তাদের খোঁজ আজও কেন পাওয়া যায়নি? আহির অবাক হলো। সেসব আমি কি করে জানব? তুমি জানো না? তবে তোমাকে খুঁজে বের করতে হবে। আহির এবার বিরক্ত হলো। অদ্ভুত। এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না। খোঁজ কিভাবে করব? এদের সম্পর্কে জানতে হলে তোমাকে দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়তে হবে। ওই বইটিতে সব আছে। দেরি কর না, যাও, বইটা পড়, আর এদের খুঁজে বের কর। আহির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, বইটি তো অনেক আগের। তখনকার কেউ তো বেঁচে নেই। সেটা আমিও জানি। কেউ বেঁচে নেই। বেঁচে না থাক, লাশ তো থাকবে। আমার ওই লাশই চাই। আপনি তা দিয়ে কি করবেন? সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব। আগামীকাল দিঘির পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। আর আজ রাতের মধ্যে বইটা পড়। বলে লোকটি আহিরের হাতে মশালটি ধরিয়ে দিয়ে চলে যায়। আহির ঘন্টা দুয়েক পর জমিদার বাড়িতে পৌঁছে যায়। ঠান্ডা জলে হাতমুখ ধুয়ে বারান্দায় বসে পড়ে। পাশেই একটা টেবিলের উপর দ্য সাইলেন্ট ম্যানর বইটি রাখা। আহিরের দৃষ্টি গেল সেদিকে। বইটি হাতে নিল। তার ঘরের দরজা খোলা ছিল। মীর ও রাফিদ উপস্থিত হলো তার ঘরে। তারাও চেয়ার টেনে বসে। মীর বলল, তুই বইটি পড়বি নাকি? আহির নিচু স্বরে বলল, পড়ে দেখি। কি আছে এতে? শব্দ করে পড়। আমরাও শুনি, বলল রাফিদ। আহির বইটির প্রথম পাতা উল্টিয়ে দেখল। প্রথম পৃষ্ঠা ফাঁকা। উৎসর্গ বলতে কিছুই নেই। এরপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টাল। সেখানে থেকেই লেখা শুরু। আহির পড়তে শুরু করল। 1870 সাল। আকাশ এখনো পুরোপুরি জেগে ওঠেনি। কুয়াশার আস্ত চাদরে ঢাকা ছিল আলিমনগর গ্রামের দিগন্ত। পূব দিকের গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উকি দিচ্ছে। গ্রামের মানুষজন জেগে উঠছে ধীরে ধীরে। কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি। রশিদ তালুকদারের পূর্বপুরুষদের গড়া বাড়িটি। দোতলার বড় বারান্দা থেকে নিচে তাকিয়ে আছেন জমিদার রশিদ তালুকদার। মাথায় সাদা পাগড়ি, পরনে হালকা ক্রিম রঙের ধুতি, পাঞ্জাবি, হাতে রূপার ছড়ি। বয়স এখন 55, কিন্তু চেহারায় বয়সের ক্লান্তি নয়, বরং রাজকীয় গাম্ভীর্য। তার চোখে এক ধরনের হিসেবি দৃষ্টি, যেন প্রতিটি জিনিসের দাম জানেন, এমনকি মানুষেরও। উঠোনে ব্যস্ততা তখন চরমে। দাসীরা গামছা হাতে জল টানছে, রাঁধুনি গরম দুধ বসাচ্ছে, আর একপাশে গৃহপরিচারক নাসির কাজের ফরমাশ নিচ্ছে। তালুকদারের 4 ছেলে। রায়ান তালুকদার বড় ছেলে। কঠিন স্বভাবের, বাবার মতোই গম্ভীর। তার কণ্ঠে আদেশ থাকে, কিন্তু সেই আদেশে যুক্তি থাকে না। থাকে কর্তৃত্ব। মেজ ছেলে আরিফ তালুকদার। হিসেবি মন, কিন্তু মনটা নরম। জমির খাতা খতিয়ান হাতে নিয়ে বসে থাকে প্রায়। আদিব তালুকদার সেজ ছেলে, আগুনের মতো। নিজের কথা বলতে গিয়ে কখনো থেমে থাকে না। গ্রামীণ মানুষের পাশে থাকতে চায়, বাবার চোখে যেটা বড় অপরাধ। সাইম তালুকদার ছোট ছেলে, সদ্য যৌবনে পা দিয়েছে। মিষ্টি হাসি, চঞ্চল স্বভাব। বড় ভাইদের ছায়ায় থেকেও নিজের দুনিয়া সাজাতে জানে। আর তাদের একমাত্র বোন ফারদিনা। এই বাড়ির রোশনাই। লালচে গোলাপি জামদানি পরে সে জানালার পাশে দাঁড়িয়ে আছে। গত সপ্তাহখানেক হয় 21 বছরে পা ফেলেছে। পূবের আলো পড়েছে তার মুখে, মনে হয় যেন সকালের সূর্যটা তারই জন্য ওঠে প্রতিদিন। এই সকালটা অন্য দিনের মতো নয়। বাড়ির ভেতর একটা অস্থিরতা ঘুরছে। খবর এসেছে, আজ রাজস্ব পরিদর্শক আসবে জমিদারির খাজনা দেখতে। গত বছর খরায় ফসল নষ্ট হয়েছে, অনেক গ্রামবাসী খাজনা দিতে পারেনি।
এই নিয়ে তালুকদারের মন ভারী। তালুকদার নিচে নামে। রায়ান নিচে এসে বাবাকে সালাম করল। রশিদ বললেন, আজ খবর নিও সবার, কে কতটুকু বকেয়া রেখেছে। আরিফ মাথা নাড়ল, কিন্তু আদিব চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নিচু গলায় বলল, আব্বা, গ্রামবাসীরা তো এ বছর খুব কষ্টে আছে। অনেকের ঘরে চাল নেই। একটু সময় দিলে ক্ষতি হবে না। রশিদ মুখ তুলে তাকালেন। তার দৃষ্টি যেন তলোয়ার। রাজত্বে দয়া দেখালে রাজ্য টেকে না, আদিব। যারা খাজনা দিতে পারে না, তারা জমি রাখবে কেন? আদিব আর কিছু বলল না। সে জানত বাবার সামনে কথা বাড়ানো মানে অগ্নিতে ঘি ঢালা। তবুও ভিতরে ভিতরে কিছু একটা জ্বলে উঠছিল তার মধ্যে। সেই সময় ফারদিনা ধীরে ধীরে এসে দাঁড়ালো। চোখে কৌতূহল আর মায়া। সে বলল, আব্বা, ওরা তো মানুষ, খাজনা দিতে না পারলে একটু ক্ষমা করতে পারেন না? রশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমল চোখে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। জমিদারি শুধু রাজত্ব না, দায়িত্ব। রাজস্ব না দিলে আমার নিজেরই শাস্তি হবে। এই রাজনীতি তুই বুঝবি না। ফারদিনা চুপ করে গেল। তবুও তার চোখে একটা প্রশ্ন রয়ে গেল। মানুষের প্রতি দয়া কি তবে অপরাধ? উঠোনে সায়েম ছোট ভাইদের সঙ্গে হাসতে হাসতে এল। সায়েম আদিবকে লক্ষ্য করে বলল, আদিব ভাই, তুমি আবার খাজনা নিয়ে ভাবছ? তুমি এসব না ভাবলে গ্রামের বিচারক হয়ে যেতে এতদিনে। সবাই হেসে উঠল, কিন্তু আদিবের মুখে হাসি ফুটল না। দূর থেকে শিঙা বাজল। দরবার বসার সংকেত। দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে লাগল। চেয়ার, টেবিল, পিঁড়ি, আর একপাশে জলভরা কলস। দরবার বসল পুরনো আমগাছের তলায়। গ্রামের কয়েকজন বৃদ্ধা এসে দাঁড়ালো, হাতে টাকা পয়সা আর চালের বস্তা। তাদের মুখে ভয়, চোখে আশা। প্রথমে এল গুরু মজিদ মিয়া, পা কাঁপছে, হাতে মন চাল। সাহেব, এইটুকুই পারলাম আনতে। আর কিছু বাকি নাই ঘরে। রশিদ ছড়ি ঠুকে বললেন, চাল কম, নিয়মে চলতে হবে। তার যেন বরাবরই করা হিসেব। আদিব এগিয়ে এল। আব্বা, মজিদ মিয়া একা থাকে, ওর পুত্র মারা গেছে গত বছর। বাকি চালটা মাফ করে দিন। সবাই চুপ। বাতাস ভারী হয়ে গেল। রশিদ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, ওর এই বছরের খাজনা অর্ধেক মাফ। মজিদ চোখের জল নিয়ে বলল, আল্লাহ আপনাকে সুখের রাখুক, তালুকদার সাহেব। আদিবের মুখে হালকা হাসি ফুটল। ফারদিনা বারান্দা থেকে দেখছিল দৃশ্যটা। তার চোখে এক অদ্ভুত তৃপ্তি। দরবার শেষে বিকেলের দিকে সূর্য ডুবে যাচ্ছিল। বাড়ির ছায়া লম্বা হচ্ছিল মাঠে। ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল। বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলের। আদিব এসে পাশে দাঁড়ালো। তুই আবার ফুল তুলছিস? হুম। ফারদিনা মৃদু হাসল, ফুলে মন ভালো হয়। সকাল থেকে সবাই এত কড়া কড়া কথা বলছে, একটু শান্তি দরকার। আদিব বলল, আমাদের এই বাড়িতে শান্তি নেই ফারদিনা, আছে শুধু হিসাব। ফারদিনা তাকালো ভাইয়ের দিকে, তারপর চুপচাপ ফুলের ঝুড়ি হাতে চলে গেল ভেতরে। বাড়ির পূবের বারান্দাগুলোতে তখন হালকা আলো জ্বলছে। দূরে পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে বাড়ির ছায়া। বাতাসে একটা মৃদু সুর ভেসে আসছে। পুকুরঘাটে কেউ ভাটিয়ালি গাইছে, মাছি নাও ছাইরা দে রে। সময় তো আর নাই। রশিদ তালুকদার দোতলার জানালা থেকে নিচে তাকিয়ে রইলেন। তার মুখে এক ছায়ামো ভাব। তিনি জানেন, তার রাজত্ব এখনো টিকে আছে, কিন্তু মানুষের মন থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। রাত নামছে, কুয়াশা নামছে বাড়ির ছাদে। আর সেই কুয়াশার ভেতর দিয়ে তালুকদার বাড়ি যেন এক রহস্যে থাকা। যেখানে রাজত্ব আছে, আছে ক্ষমতা, কিন্তু ভালোবাসা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথায় যেন। ফারদিনা আয়নার সামনে বসে সাজ করছে। সে আজ পরেছে হালকা গোলাপি রেশমের শাড়ি। পাড়ে সূক্ষ্ম সোনালি বর্ডার, যা চাঁদের আলোয় কোমলভাবে ঝলমল করছে। কাঁধে লেগেছে হালকা সাদা চাদর, যার ওপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়ছে। হাতে সোনার ছোট কড়া, কানের দুলো ছোট, কিন্তু মাধুর্যে ভরা। পায়ে হালকা নিলাম, আর চুল খোলা। প্রকৃতির বাতাসের নরমভাবে দুলছে। সেই পোশাকই ফারদিনাকে মাঠের চাঁদের আলোয় আরো রহস্যময় ও সুন্দর দেখাচ্ছে। আলিমনগরের রাতটা আজ রূপালি। চাঁদ যেন গাছের ডালে বসে মাঠজুড়ে দুধে ভেজা আলো ঢালছে। দূরের নদী নিঃশব্দ, কেবল কোথাও কোথাও ব্যাঙের ডাক, আর তার মাঝখানে একটা অচেনা বাঁশির সুর। সেই সুরে এমন কিছু ছিল যা ফারদিনার বুকের গভীরে নাড়া দিল।
জমিদার বাড়ির জানালায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ শুনে রইল। মনে হচ্ছিল বাঁশিটা যেন কারো নাম ধরে বাজছে। তারই নাম। কে বাজাচ্ছে? কোথা থেকে আসছে এই সুর? তার মনে অনেক প্রশ্ন জমল। সে জানে না, শুধু জানে এই সুর তাকে ডাকছে। চোখে এক চমক নিয়ে ফারদিনা আলতো করে দরজা খুলল। বাড়ির পেছনের দরজা। চাঁদের আলোয় পা টিপে টিপে নামল সিঁড়ি বেয়ে। বাতাসে বেলফুলের গন্ধ, পাখিরা ঘুমিয়ে আছে, আকাশে তারার ঢল। বাড়ির চৌহদ্দি পেরিয়ে মাঠে হেলসে দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে। হাতে বাঁশি, মাথায় পাগড়ি, মুখে আলো পড়ছে না, শুধু চাঁদের আলোয় ভেসে উঠছে এক রহস্যময় ছায়া। ফারদিনা গিয়ে থেমে গেল। হৃদস্পন্দন যেন বাঁশির সুরের সাথে তাল মেলাচ্ছে। সে আস্তে বলল, কে তুমি? বাঁশিওয়ালা তখনও কিছু বলল না, শুধু বাঁশি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুলল। সেই সুরে ছিল এমন এক শান্তি, এমন এক ডাক, যা ফারদিনাকে আকৃষ্ট করল। ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞেস করল, কে তুমি? যুবকটি বলল, আমি রাখাল বাঁশিওয়ালা। ফারদিনা দ্বিধা নিয়ে আরো একটু এগিয়ে এল। তার সারা শরীরে তখন চাঁদের আলোর শীতল স্পর্শ। রাখাল নামটা যেন তার কাছে পরিচিত নয়, অথচ তার বাঁশির সুর বড় আপন। রাখাল। ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্ময়। তুমি এই রাতে এখানে বাঁশি বাজাচ্ছ কেন? আর তোমার বাঁশির সুর এমন কেন? রাখাল বাঁশি নামিয়ে রাখল, কিন্তু মাথা থেকে পাগড়িটা নামাল না। তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী ছাপ। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। ফারদিনার মনে হলো এই চোখ সে আগেও কোথাও দেখেছে, যেখানে গভীর নদীর মতো নীরবতা আর বিশাল আকাশের মতো অপার শান্তি ছিল। বাঁশির সুর কেন এমন, তা আমি বলতে পারবো না, সুফিয়ান শান্ত স্বরে বলল, তবে মন যখন কথা বলতে চায় সে শব্দ করে না, সুর খোঁজে। আমার মন হয়তো আজ আপনাকে ডাকছিল। ফারদিনা চমকে গেল। তুমি আমাকে চিনলে কি করে? তুমি তো আমার নাম জানো না। রাখাল মৃদু হাসল। হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল। আপনার নামের প্রয়োজন হয়নি। যে মেয়ে বাবার কঠোর নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়দের জন্য দয়া চাইতে পারে, তার চোখ আর হাঁটার ধরন আলাদা হয় এবং দেখলেই বোঝা যায়। তাছাড়া এই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি, আর কেউ এত রাতে সাহস করে চৌহদ্দি পেরোবে না। ফারদিনার মুখে এবার লজ্জার আর কৌতূহলের এক মিশ্রণ। সে চারপাশে একবার দেখে নিল। বাড়ির দিকটা এখনো ঘুমন্ত, কেবল কিছু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তুমি এখানে কতদিন ধরে আসছো? আসা যাওয়া অনেক দিনের। তবে সাহস করে আজই প্রথম শিমুল গাছের কাছে এসেছি, রাখাল বলল। আমি এই আলিমনগর গ্রামেরই ছেলে। সবাই আমাকে রাখাল বলেই ডাকে। আপনার ভাই আদিব তালুকদারের সাথে আমার মাঝে মাঝে কথা হয়। তার কাছ থেকেই আপনার গল্প শুনেছি। মানুষের প্রতি আপনার মমতা আর এই কঠিন হিসাবের বাইরে একটা নরম মন আছে আপনার। এবং তারও। আদিবের নাম শুনে ফারদিনা খানিকটা স্বস্তি পেল। আদিবকে সে বিশ্বাস করে। আদিব ভাই। তুমি তার বন্ধু? বন্ধু নয়, তবে তার আদর্শকে আমি সম্মান করি। আদিব সাহেব সত্যি মানুষের বিচারক হতে পারতেন। সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি কর? ফারদিনা জিজ্ঞেস করল। আমি এই গ্রামেরই এক সাধারণ কৃষক পরিবারের ছেলে। আমিও একজন রাখাল। আপনারাই আমাদের নিয়ন্তা। ফারদিনা বিষণ্ণ হয়ে বলল, তাহলে তুমি এখানে এলে কেন? যদি কেউ দেখে ফেলে, তাহলে? রাখাল জানে সে কি বলতে চাইছে। কেউ দেখবে না। আমি শুধু আপনাকে একটি কথা বলার জন্য এসেছি। সুফিয়ানের কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল। আপনারা হয়তো জমিদার বাড়ির ভেতরে সুরক্ষিত, কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে। গত বছরের বকেয়া খাজনা নিয়ে তালুকদার সাহেবের কঠোরতা আরও বেড়েছে। মানুষ জমি হারানোর ভয় কাঁপছে। মজিদ মিয়ার অর্ধেক মাপ হলেও সবার ভাগ্যে তা জুটবে না। ফারদিনা বিষণ্ণ হয়ে বলল, আমি সকালে আব্বাকে বলেছিলাম, কিন্তু তিনি শোনেননি। তিনি বলেন, এটা রাজত্বের রাজনীতি। রাজনীতি নয়, রাজকুমারী, এটা নিয়ম ভাঙার অনিয়মতা। সুফিয়ান দৃঢ় কণ্ঠে বলল, যেখানে মানুষের পেটে চাল নেই, সেখানে নিয়মের দোহাই দেওয়া চলে না। আমাদের একমাত্র ভরসা এখন আপনার ভাই আদিব সাহেব। তিনি হয়তো এই নিয়মের জালটা একটু হলেও আলগা করতে পারবেন। ফারদিনা বুঝতে পারল, এই বাঁশির সুর শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি,
এই সুর এক বিদ্রোহের নীরব আহ্বান। যেন রাজকন্যা আর এক প্রজার মধ্যে এখন এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে, যে সেতুর ভিত্তি হলো দয়া আর ন্যায়। ফার্দিনা মাথা নিচু করে ভাবল, তার এই রাতের দুঃসাহসিক যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয়, এটা তার অন্তরের মানবিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া। আমি বুঝতে পারছি, ফার্দিনা ফিসফিস করে বলল, কিন্তু আমি কি করতে পারি? আমার ক্ষমতা খুবই সীমিত। রাখাল তার হাতে থাকা বাঁশিটা আলতো করে ছুঁয়ে দিল। আপনি পারেন, রাজকুমারী। আপনার সীমিত ক্ষমতাও আমাদের কাছে আকাশের চাঁদের আলোর মতো। আপনার কণ্ঠস্বর স্নেহ হয়ে যখন আদিব সাহেবের কানে পৌঁছায়, তখন তা সাহস যোগায়। আমি এই কথা বলার জন্যই এসেছিলাম। শুধু চেয়েছিলাম, এই বাড়ির কর্তাদের মধ্যে থেকে কেউ একজন একবার গ্রামের নীরব কষ্টটা দেখুক। কথাগুলো বলে রাখাল হঠাৎ উঠে দাঁড়ালো। সে আর এক মুহূর্তও নষ্ট করতে চাইল না, যেন তার আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমাকে এবার যেতে হবে। আর কখনো এই রাতে আসবেন না, রাজকুমারী। এটা আপনার জন্য নিরাপদ নয়। দাঁড়াও, ফার্দিনা দ্রুত বলল। আমি আমি তোমার বাঁশির সুর শুনতে চাই। আর একবার সুর তোলো, আমার জন্য। রাখাল কিছু না বলে তার কপাল থেকে পাগড়িটা আরো একটু নিচে টেনে দিল। তারপর বাঁশিটি ঠোঁটে তুলে ধরল। এইবার সুরটা আগের চেয়েও করুণ, গভীর এবং আরো বেশি অস্থির। সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি। আদিব এবং ফার্দিনা, দুই ভাইবোন যেন গ্রামের মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে। তারই যেন ইঙ্গিত। চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সুফিয়ান যখন বাঁশি বাজাচ্ছিল, তখন ফার্দিনার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে থেকে কেউ আসছে। ফার্দিনা ভাবতে না ভাবতেই আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা, মুখোশধারী একদল শত্রু। তারা ফার্দিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো। ফার্দিনা হতচকিত হয়ে এক পা পিছিয়ে গেল। কিন্তু রাখাল এক মুহূর্তও নষ্ট করল না। তার বলিষ্ঠ হাতটি বিদ্যুৎ বেগে ফার্দিনার কোমরের চারপাশে আলতো করে জড়িয়ে ধরল এবং তাকে নিজের পেছনে ঢাল হিসেবে টেনে নিল। শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতে ব্যর্থ হল। ভয় পাবেন না, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল রাখাল। এই তীব্র উত্তেজনার মাঝেও তার কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত আশ্বাস। এরপর শুরু হলো লড়াই। তবে এ লড়াই শুধু শত্রুকে হারাবার জন্য নয়, এ যেন তার গ্রামের মানুষকে রক্ষা করার এক কাব্যিক নৃত্য। রাখাল বাম হাতে ফার্দিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখল, শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করল। ফার্দিনা রাখালের পিঠে হেলান দিয়েছিল, তার হৃৎস্পন্দন স্পষ্ট অনুভব করছিল। যা ভয়ের চেয়েও বেশি ছিল এক অদ্ভুত শিহরণ। রাখাল যখনই কোনো শত্রুকে পাল্টা আঘাত করে, তখন তার শরীর ফার্দিনার শরীরের সঙ্গে ঘষা খায়। প্রতিটি মোচড় যেন এক আবেশ। শত্রুদের একজনের দিকে সে যখন লাথি ছুড়ল, তার কোমর বেঁকে গেল। আর ঠিক সেই মুহূর্তে ফার্দিনার হাত রাখালের বুকের পেশিতে আলতোভাবে ছুঁয়ে গেল। এই স্পর্শে রাখালের মনোযোগ একটুও নড়ল না, বরং এক নতুন শক্তি পেল। প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে ধেয়ে আসে, রাখাল তখন এমনভাবে ঘুরে যায় যাতে সে এবং ফার্দিনা দুজনেই যেন এক সুতায় বাঁধা। সে ফার্দিনাকে ধরে কখনো শূন্যে লাফিয়ে ওঠে, আবার কখনো বা মাটিতে নিচু হয়ে যায়। এটি যেন মৃত্যু ভয়কে জয় করা দুই মানুষের এক নিবিড় আলিঙ্গন। এক সময় শত্রুদল পিছু হাটে গেল, রাখালের অপ্রতিরোধ প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিয়েছে। তাদের বুক এখনো উত্তেজনায় কাঁপছে। লড়াই শেষ। ফার্দিনার মুখের দিকে তাকিয়ে দেখল রাখাল, সেখানে নেই কোনো ভয়। আছে শুধু এক গভীর মুগ্ধতা। রাখাল আলতো করে ফার্দিনার গাল ছুঁয়ে দিল। ফার্দিনা দূরে সরে বলল, কি করছো? গালের রক্ত ছিটে পড়েছে। মুছে দিচ্ছিলাম। ফার্দিনা মোহময় কণ্ঠে বলল, ওরা কাকে আক্রমণ করতে এসেছিল? আপনাকে, রাজকুমারী। রাখাল মাথা থেকে পাগড়িটা খুলল। ধীরস্থির কণ্ঠে বলল, আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে? শুনুন রাজকুমারী, গরিবের শত্রু হয় না। ফার্দিনা দেখল রাখালকে। তার লড়াই করা দেখে সে আরো মুগ্ধ হলো তার প্রতি। বাবুরি চুল, তার চুলটা খোলা, পাগড়িটা পুনরায় বেঁধে নিল। আমি চলি রাজকুমারী। ফার্দিনা বলল, আমাকে রাজকুমারীর রাজকুমারী বল না। ফার্দিনা ডাকতে পারো। সে অধিকার আমার নেই। আজ থেকে আমি তোমাকে অধিকার দিলাম। আমার অনুরোধ, আমাকে নাম ধরে ডাকবে। রাখাল কিছু বলল না।
তার বাঁশিটার যত্ন নিল। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে? এত রাতে বাঁশি বাজালে আমি নিশ্চয় আসব। ফার্দিনার যেন বিচক্ষণ প্রশ্ন। রাখাল কোমল কণ্ঠে হেসে বলল, কোন সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাঁশিওয়ালা ঠিকই জানে। ফার্দিনা একটু বিরক্ত নিয়ে বলল, দেখো, আমাদের জমিদার বাড়িটি একসময় প্রাসাদ ছিল। কোন সময়ে ছিল আমি তা বলতে পারবো না। আমি হয়তো তখন দুনিয়াতেই ছিলাম না। আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত। আমরা জমিদার। আমার বাবা একজন জমিদার, রাজা নন। জমিদারের মেয়েরা রাজকুমারী হয়, আমি রাজকুমারী নই। রাখাল এবার ধম করে চিন্তিত ভঙ্গিতে বলল, তার মানে আপনি রাজকুমারী নন। আর এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল, এখন আর তারা নেই। সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন। রাখাল থেমে গেল। এটাকে বলে রাজনীতি। তাদের রাজ্য কারা দখল করে নিয়েছেন? ফার্দিনা কিচ্ছুটি বলল না। সে জানে রাখাল যেটি বলেছে তা বাস্তব। রাত বাড়ছে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। চাঁদের আলো এসে পড়ছে গাছের পাতার ফাঁকে ফাঁকে, সাথে মৃদু দমকা বাতাস। ফার্দিনা বাড়ির দিকে একবার তাকালো। দূর থেকে দেখা যাচ্ছে পাহারাদারদের ছায়া। আমি চলি, রাখাল বলল। শোনো, তোমার নাম কি? সুফিয়ান। তোমার কথা শুনে শিক্ষিত মনে হলো। পড়ালেখা করেছ? শুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না, চেষ্টা করলেই হয়ে যায়। এখন কোথায় যাবে? বাড়ি ফিরতে হবে। আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো। আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আর আমার আগে তুমি আসলে বাঁশি বাজিও, তাহলেই বুঝবো তুমি এসেছ। সন্ধ্যায় গ্রামের মানুষ আনাগোনা করে, আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ। এরপর যদি দেখে ফেলে কোন পুরুষের সাথে, তবে তোর শাস্তি পেতে হবে। ফার্দিনা ভেবে বলল, তাহলে রাত বাড়লে আসবে, যখন সবাই যে যার ঘরে চলে যায়। কিন্তু আমি আসবো কেন? আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো, আদিব ভাইয়ের সাথে কথা বলবো। ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না। বলে থামতেই ফার্দিনার চোখ পড়ে তাদের বাড়ির পাশের সরু পথের দিকে। কেউ অশ্ব চেপে বাড়ির দিকেই যাচ্ছে। বাড়ির সামনে এসে অশ্ব রেখে দেয়। ফার্দিনা ও সুফিয়ান দৃষ্টি দেখে সেদিকে এগুলো আড়ালে থেকে। সুফিয়ান বলল, আদিব ভাই হয়তো। হয়তো না, সেই। কিন্তু ভাইয়া এত রাতে কোথায় গিয়েছিল, আর কিসের জন্য? হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল, বলল সুফিয়ান। আদিব উসখুস হয়ে এদিক ওদিক তাকিয়ে একজন অনুচারীকে কিছু দিল। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে। ফার্দিনা বলল, ভাইয়া ভয় পেয়ে আছে কেন? আব্বার জন্য নাকি অন্য কারণ? সুফিয়ান আদিবের দিকে চেয়ে রইল। ফার্দিনার পাশেই সে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো। দুজনের মুখমণ্ডল পাশাপাশি। ফার্দিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন ছলছল করছে। মায়াবীও দেখাচ্ছে বটে। সুফিয়ান আদিবের ধ্যান ছেড়ে বলল, আমার যেতে হবে। আজ চলি। ফার্দিনা বলল, আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকব। আমার সুযোগ হলে আসব। বলে সুফিয়ান চলে যায়। চাঁদের আলো ধরে পথ চলতে শুরু করল সে। যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল সে। ফার্দিনা চেয়ে রইল, যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া। রাতের নরম আধারে ফার্দিনা ঘরে ফিরল। চাঁদের আলো জানালা বেয়ে ঘরে ঢুকছে না, পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢেউ খেলছে। চারদিকে মশালের আলো ছড়িয়ে আছে। সোনালি আলোয় আবৃত চারদিক। ফার্দিনার টেবিলের ওপর যেন কিছু ঝিলমিল করছে। এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ। ফার্দিনা কৌতূহল করে সেটা খুলে দেখল। কিছু অক্ষর, অচেনা অথচ ভয়াবহ ভাবে স্পষ্ট, যার ওপর ভরসা রাখছ সেই তোমার সবচেয়ে বড় বিপদ। মুহূর্তে তার বুকের ভেতর এক ঠান্ডা শীতলতা নেমে এল। কে লিখল এই কথা? বাড়ির কেউ, নাকি অন্য কেউ, যে অন্ধকারের ভিতর থেকেও তার নিঃশব্দ ভয়গুলো চিনে ফেলেছে? ফার্দিনা চিরকুটটি রেখে দিল খাটের নিচে। বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে এল, যেন অজানা কাউকে তাড়াচ্ছে। জানালার পাশে ছায়া নড়ে উঠল একবার। ফার্দিনা চমকে উঠে জানালা বন্ধ করে দিল। তখন অদৃশ্যভাবে যেন একটি কণ্ঠস্বর ভেসে এলো, যাকে তুমি নির্ভরতা ভাবো, সেই হয়তো তোমার পতনের শুরু। ফার্দিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল, চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে। কিন্তু ওটা দিলকে। ফার্দিনা শুতে যাবে। বিছানা ঠিক করল।
ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল। ফারদিনা হাত থেকে বালিশটা রেখে দিল। এরপর সতর্কে তার ঘরের দরজাটা হাঁটো করে খুলল। কিছু অনুচারী হন্তদন্ত হয়ে ছুটে তৃতীয় তলার দিকে যাচ্ছে। ফারদিনার খটকা লাগল। কৌশলে সেও অনুসরণ করল। বাড়ির তৃতীয় তলায় সচরাচর কেউ যায় না, অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে। সবসময় অনুচারীগণ পাহারা দেয়। রশিদ তালুকদারের করা নির্দেশ, বাড়ির কেউ কেঁদে মরে গেলেও যেন তৃতীয় তলায় কখনো না যেতে পারে। কিন্তু আজ ফারদিনা যেতে যেতে দেখল কোন পাহারাদার নেই। পুরানো প্রাসাদ ঘিরে বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে। প্রাসাদ শব্দটি এখান থেকেও বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভেতরে অলিগলি পরিবর্তন হয়নি। এটি এমন একটি প্রাসাদ ছিল যার এক প্রান্ত থেকে ভেতরে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত। শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরেই বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছিল। শত্রুরা পথ হারিয়ে যখন ছোটাছুটি করবে তখন গরম তেলের মধ্যে পড়ে যেত। এটা একটা ফাঁদ ছিল। কিছু পথ অন্ধকার, এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের মধ্যে নিজেরা খুনাখুনি শুরু করে দিবে। এর কারণ, শত্রুদল মনে করবে প্রাসাদের কোন রক্ষিতা বোধহয় তাদের আক্রমণ করেছে। ফারদিনা মুখে একটা চাদর পেঁচিয়ে তৃতীয় তলার সরু পথে এগোচ্ছে। চারদিকে পাথরের দেয়াল, তবে এই পথ অন্ধকার নয়, মশাল জ্বলছে দেয়ালে দেয়ালে। ফারদিনার ভয় ও করছে। পাথরের আঁকাবাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর পড়ল। ওখানেই সমস্ত অনুচারীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা। ফারদিনা কৌশলে ঘরটির পাশে গেল। ঘরটিতে আরিব, রায়ান এবং সাইম উপস্থিত। একজন অচেনা লোককে অনুচারীরা পাকড়াও করে ধরে রেখেছে। লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ। তার মুখে কালো মুখোশ পরা, পাশে একটা পাথরের ঢাকানার মতো। রায়ান তখন অনুচারীদের আদেশ দিল, ওর মুখোশ খুলে ফেল। এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেল। রায়ানের কণ্ঠে যেন গর্জন। অনুচারীগণ তাই করল। প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেলল। এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেলল। কূপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল। ওরা যেন মানুষের দেহ চাইছে। প্রচণ্ড খিদে। ফারদিনা ভয়ে চুপসে গেল এরকম দৃশ্য দেখে। আরিফ বলল, চাপাতি দে, আজও হবে কুমিরের খাবার, বলে দাঁত বের করে হেসে উঠল। সায়েম তখন আরো খুশির সঙ্গে বলল, আদিব ভাই থাকলে নিশ্চয় দয়া দেখাতেন। এরপর আবার ও হেসে উঠল। ওরা যেন খুব আনন্দ পাচ্ছে। ফারদিনার চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য, যা আগে কখনো দেখেনি সে। কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেন কেড়ে নিতে চাইছে? কি অন্যায় তার? ফারদিনার খুব ইচ্ছে করছে অসহায় লোকটিকে বাঁচাতে, কিন্তু তা অসম্ভব। সায়েম বলল, ভাই, আগে ওর হাত কেটে কুমিরকে দাও, এরপর পা, এরপর মুন্ডু দিলেই হবে, বলে আবার হাসল। রাতের ভয়াবহ রূপ যেন তাদের। দিনে তারা রশিদের সামনে এমন ভাবে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। নাকি রশিদও জানেন এসব? ফারদিনার ভেতরে প্রশ্ন জমল। রায়ান তখন হাতে একটা চাপাতি নিয়ে এগিয়ে আসল লোকটির দিকে। অনুচারীকে বলল, ওর দুহাত দুদিকে টেনে ধর। ছোট্ট ভাই আবদার করেছে, যাতে ওর হাত আগে কাটি। এটা তো মানতেই হবে, তাই না? কথাটা শুনে সায়েম মনের সুখে হেসে উঠল। ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখল। অচেনা লোকটি ভয় কাতরাচ্ছে। বয়স হবে আনুমানিক 45। মোটা তাজা শরীর তার। ভয়ের ছাপ তার দু চোখে নেমে এসেছে। কিন্তু লোকটি কিছু বলতে পারছে না। রায়ানের কোন মায়া হলো না ওর জন্য। সে চাপাতির কোপে লোকটির একটা হাত ছিনিয়ে নিল। লোকটি তখন তির্যক চিৎকার করল। যন্ত্রণায় ছটফট করতে শুরু করল। ফারদিনা তার মুখ চেপে ধরল। তার চোখে ভয়, আতঙ্ক। রায়ান হাতটি নিয়ে কুমিরের দিকে ছুড়ে দিল। এরপর লোকটির অপর হাতটি কাটল। লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করল। আরিফ তখন বলল, ওকে আর চাপাতির আঘাত করিস না, কষ্ট হচ্ছে। তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দে, ওরা খাক, তাজা মানুষ। কথাটি শুনে সায়েম হেসে উঠল। আরিফের কথার রেশ টেনে সায়েম বলল, হুম ভাই, ওকে কুমিরের কূপে ফেলে দাও। তাজা মানুষ পেয়ে ওর ভীষণ আনন্দ হবে। দাও দাও, বলে সশব্দে হেসে উঠল সায়েম। রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল। এরপর কাতরানো লোকটিকে তুলে কূপের মধ্যে ফেলে দিল। সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনার কাছে অজানা। তার বুকের ভেতরটা কেঁপে উঠল।
স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না। সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। ফারদিনার চোখগুলো মার্বেল পাথরের মতো হয়ে গেল। অবশ হয়ে গেল পা। তখনই পেছনে থেকে একটা কণ্ঠ ভেসে আসে, কি করছিস তুই এখানে? হঠাৎ কারো কণ্ঠের স্বরে ফারদিনা চমকে উঠল। পেছনে ঘুরে দেখল আদিব। ফারদিনা আদিবের সম্মুখীন হয়ে ফিসফিসিয়ে বলল, ভাই তোমার সাথে কথা আছে আমার। বলে ফারদিনা আদিবের হাত ধরে নিয়ে গেল তার ঘরে। ফারদিনা ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। নিজেকে কোনভাবে সামাল দিল। আদিব বরাবরই শান্ত চুপচাপ। সে একটা চেয়ারে বসে এরপর একটা সিগারেট বের করল। সেটি ধরিয়ে ধোয়া ছেড়ে বলল, কিছু হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ফারদিনা আদিবের পায়ের কাছে বসল। এরপর বলল, আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম। কিন্তু ওইখানে যা ঘটল তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কি দেখেছিস? নীরব প্রশ্ন আদিবের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করেছে আমার 3 ভাই মিলে। ওই ঘরের কুপোতাতে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনার প্রচুর কষ্ট হলো। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। এরপর ক্ষীণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা। তোর আর আমার কিছুই করার নেই। আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষ কেন বেছে নিয়েছে। মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান? আদিব দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন রক্ষা করার জন্য কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয়, কখনো জীবন কেড়ে নিতে হয়। এর মানে? ফারদিনা উঠে দাঁড়ালো। আদিবও উঠে দাঁড়ালো। পায়চারি করতে করতে জবাব দিল, তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল। যে প্রাসাদের নাম দেয়া হয়েছিল সাইলেন্ট ম্যানর। নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা আলগেমি ফন্ডারট্রেস্ট। ওনারা এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখনই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্যের বিষয়ে ছিল এই প্রাসাদটি যিনি তৈরি করেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্ব তৃতীয়তম বংশধর। উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রু বাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই। প্রাসাদ ফাঁকা, শুনশান, নিস্তব্ধ, এবং ওদের যেন রহস্যময় মনে হয়। আর ওরা ভেতরে এলেই আক্রমণ করত। আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইতো তখন ওদের একটি চামড়ার সেতু পাড়ি দিতে হতো। এবং ওরা যখনই সেতুতে পা রাখত তখন অপর প্রান্ত থেকে সেতুর দড়িটি কেটে দেয়া হতো। আর ওরা সেতুর নিচে অবস্থিত পরিখার মধ্যে পড়ে যেত। পরিখার ভেতরে থাকতো কুমির। কুমির ওদের খেয়ে ফেলত। ব্যাস, শত্রু শেষ। আদিব সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তারা নেই আজ বহু বছর। কত সময় তা আমরাও বলতে পারবো না। কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন? ত মায়া গেছে। এরপর তার ছেলের বংশধর, সেই বংশের নতুন বংশধর হতে হতে এক সময় পতন ঘটে। এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ। প্রাসাদ বদলে হয়ে যায় জমিদার বাড়ি। কিন্তু সেই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায়? আদিব ফারদিনার কাছে এল। তাকে খাটের উপর বসিয়ে নিজেও সামনে বসল। এরপর বলল, সংযোগ আছে। সাইলেন্ট ম্যানর এর মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে। শুধু পরীক্ষার বিষয়টি বদলে গেছে। সেই কত আগের কুমির কি এখনো বেঁচে থাকে? অবশ্যই না। সেই ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটা আমারে ভাষায় কুকুর। ফারদিনা এবার একটু বিরক্তি প্রকাশ করে বলল, তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কিভাবে আসলো? এই তো এবার সঠিক প্রশ্ন করেছিস। শোন, পূর্বের রাজাদের ফাঁদের কথা আমাদের আব্বা এবং আমাদের 3 ভাই যখন জানে তখন কুমিরের জন্য একটু কূপ তৈরি করে। আমাদের বাড়িটির ভেতরে একটি ফাঁদ আছে। কুমিরের ফাঁদ। শত্রু পক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরাও ঠিক রাজার শত্রুদের মতোই মরবে। কিন্তু ওদের যে মানুষ খেতে দেয়ার হয়, এটাও কি আব্বা জানেন? না, আব্বা এই বিষয়ে কিছুই জানেন না। ফারদিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, সেই ফাঁদে যদি কখনো আমি পড়ে যাই? কোন সুযোগই নেই। কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের জন্য। আমরা সবসময় আমাদের পথে চলাফেরা করি, কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। ভাই, মানুষ কেন, পশুদেরও তো কুমিরের খাদ্য হিসেবে দেয়া যায়।
দীর্ঘশ্বাস এলো আদিবের। বলেছিলাম, কিন্তু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করছে। একজন জ্যোতিষী ওদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ায় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আদিব থেমে আবার বলল, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। তবে আমার বাধা দেওয়ার ও অধিকার নেই। আব্বাকে আমি জানাবো। এই অন্যায় আমি হতে দিতে পারি না। না বোন, বাধা দিল আদিব। আমরা ফুটবল। আমরা হেরে যাব। ওদের সাথে আমরা লড়তে পারবো না। অনুরোধ, তুই যা দেখেছিস ভুলে যা। আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে। তুই কি এসব চাস? না, মাথা আওড়ালো ফারদিনা। তার চোখ বেয়ে জল পড়ল। আদিব ফারদিনার চোখের জল মুছে দিল। তাকে বুকে আঁকড়ে ধরে বলল, আমি আর কিছুই চাই না। শুধু এতটুকুই চাই, তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেব। এই পাপের রাজ্যে তোকে রাখব না। ফারদিনা অশ্রুসিক্ত নয়নে বলল, আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই। আমি তোমাকে ভালোবাসি। কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয় জানিস তো। ফারদিনা আর কি বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখল। ঠিকই সেই মুহূর্তটাতে তার মনে পড়ল আদিব কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল। খুব উদ্বিগ্ন ছিল সে, যা শরীরের ভঙ্গিতে প্রকাশ হচ্ছিল। কিন্তু কেন? ফারদিনা যেন কোন প্রশ্ন চেপে রাখতে পারে না। সে এখনই প্রশ্ন করল, আচ্ছা ভাইয়া, তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে? না মানে, আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকেছিলে আর এক অনুচারীকে কিছু দিয়েছ। আদিব কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল যেন। এরপর বসা ছেড়ে উঠে বেশ নরম কণ্ঠে জবাব দিল, একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম। তুই তো জানিস, আব্বা এসব পছন্দ করেন না। তাই লুকিয়ে যাই। আর অনুচারী দেখে ফেলায় ওকে কিছু স্বর্ণমুদ্রা দেই। ফারদিনা আনন্দিত হলো। আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমিই পারবে অন্যায়ের প্রতিবাদ করতে। আদিব কাঁধের উপর থেকে ফারদিনার দিকে তাকালো। এরপর তার ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফারদিনার মনে পড়ে রাখালের কথা। সে বলেছিল আদিব এর কথা। তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করল সে। এসব ভাবতেই আদিব এর ঘরের দিকে রওনা হয় ফারদিনা। তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাঁটো করে খোলা। ফারদিনা অনুমতি না নিয়েই ঘরে প্রবেশ করে। আদিব ঘরে নেই। ফারদিনা একটু বিস্মিত হলো। ঘরের ভেতরে আর একটি ঘর। সেখানে ফারদিনা গেল। গিয়ে দেখল আদিব হাতে মোমবাতি নিয়ে একটা পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দৃঢ় চোখে দেখল পেইন্টিংয়ের দিকে। কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেইন্টিং। বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই। কিন্তু আদিব তাকে দেখছে কেন? প্রশ্ন জাগে ফারদিনার মনে। সে ডাকল আদিবকে, ভাই। আদিব বিস্ময়ে ঘুরে তাকালো। সে ফারদিনার উপস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না। দ্রুত ঘরটি থেকে বেরিয়ে গেল। হাতের মোমবাতিটা টেবিলের উপর রাখল। এরপর ইজি চেয়ার বসে আদিব। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ায়। তুই হঠাৎ এখানে কেন? আদিব জিজ্ঞেস করল। এরপর একটি সিগারেট ধরালো। ভাই, নূরজাহান এর ছবি তোমার কাছে কিভাবে আসলো? ওকে তাকে তুমি কেন দেখেছিলে? আদিব কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোর কাছ থেকে তো কিছুই লুকাই না। আজও লুকাবো না। নূরজাহান, সে যেন আধার রাতের জোনাকির মতন। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল। ওর বাবার সাথে আমাদের এক সময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে। সেই সময়ে দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল, কিভাবে সমস্যার সমাধান করা যায়। আর সেখানেই আমি নূরজাহানকে দেখেছিলাম। ওর রূপে মুগ্ধ হয়ে যাই। জীবনে প্রথমবার যেন কারো উপর এতটা মুগ্ধ হই। এরপর সেদিনের সভায় আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নেই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ওদের ছিল। এতটুকু বলে থেমে গেল আদিব। তারপর কি হয়েছিল? সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই। নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি অপেক্ষায় রইলাম। ওর সিদ্ধান্ত এর অপেক্ষায় থাকতে থাকতে আরো ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলেছিলাম অনেক। থেমে গভীর শ্বাস ছাড়ল আদিব। সিগারেটে লম্বা করে টান দিল। তারপর আমি ঠিক 2 সপ্তাহ পর ওদের গ্রামে যাই। গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গেছে।
তারপর কেটে গেছে 9টি বছর। আর ওর সাথে আমার দেখা হয়নি। আজও না। গ্রামটি কোথায়? আর তাদের জমিদারি এখনো আছে। এখান থেকে অনেকটা দূরে। আগের মতো আর ওদের গ্রাম নেই। জমিদারিও নেই। আমাদের আমিলনগর গ্রামটিতেই এখন সবার বসবাস। আর এখানকার জমিদারির সমস্ত ক্ষমতা আমার আব্বার। থেমে আদিব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসে? কিসে? আদিব ফারদিনের দিকে তাকিয়ে বলল, এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া। আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যর সাথে ভাবা। ফারদিনা চুপচাপ। আদিব সিগারেট মাটির একটি পাত্রে ফেলে দিল। এরপর ফারদিনের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার ভালোবাসা সত্য ছিল। কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়। সঠিক এবং সৎ কারো। তোর সুখটা আমি দেখতে চাই। দিন ফুরিয়ে সকালের সূর্যটা যেন সবেই উকি দিল। আকাশে তখন হালকা রোদ উঠেছে। গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলছে, যেন রূপোর দানা। জমিদার বাড়ির সামনের পুকুরঘাটের ঢেউগুলো ধীরে ধীরে খুলে এসে লাগছে। বাড়ির ভেতর বড় উঠোনে মাটির ঘ্রাণ ভাসছে। দাসীরা ঝাঁটা হাতে উঠোন পরিষ্কার করছে, ঝাঁটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলাৎ ছলাৎ শব্দ, সঙ্গে ভাজার গন্ধ। মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে। রশিদ তালুকদার বারান্দায় বসে আছেন। এক হাতে চা, অন্য হাতে সিগারেট। দূরে দাসেরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে। দোতলা থেকে তার বড় ছেলে রায়ান এল। সাদা পায়জামা পাঞ্জাবি পরা, চোখে শান্ত ভাব। সে রশিদকে পায়ে সালাম করল, তারপর পুকুরের দিকে হাঁটল, যেন সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইল। পাশের কোন ঘর থেকে মৃদু হারমোনিয়ামের সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রজবুল্লি গান। ছোট্টবেলা থেকেই ফারদিনার গানের প্রতি ছিল বেশ টান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে। গতকাল রাতের দৃশ্য সে ভুলতে চাইছে। ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায়, তবে মন্দ নয়। সে গাইছে গলা ছেড়ে। তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু গরিমা নয়, এক শান্ত মায় ভরে গেছে। দালানে দালানে হাঁটছে দাসেরা। কেউ পানি নিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারিঘরের দিকে। আজও খাজনা আদায়ের দিন। গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডবোধ প্রণাম করতে। তবু এই সকালটা অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি। আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনেই। সাথে তার 4 ছেলে ও অনুচারীগণ। ফারদিনাও এসে দাঁড়ায় আদিবের পাশে। একে একে এসে অনেকেই চাল, ধান দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ তাকে কটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেন বকেয়া দেয়ার জন্য। একে একে সবার দেয়ার শেষে হাজির হয় সুফিয়ান। ফারদিনার চোখ পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে। সাদা রঙের পাঞ্জাবি এবং পাজামা। তার উপর মেরুন রঙের শাল পেঁচানো। মাথায় পাগড়ি। কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। তার চওড়া পেশিবহুল ভারী সুদর্শন, পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না। ভাবে ফারদিনা। তার হাতে ছিল চাল। চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখল এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, মেপে দেখুন ঠিক আছে কিনা। পাশ থেকে আদিব বলল, ঠিকই আছে। আর মাপতে হবে না। ভেতরে চল। সুফিয়ান বলল, আজ না। কাজ আছে। যেতে হবে। অন্য একদিন, বলে একবার ফারদিনার দিকে দেখল। এরপর তার পথে চলতে শুরু করল। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছনে পেছনে গেল। কিছুদূর গিয়েই সুফিয়ান বুঝতে পারল তার পেছনে কেউ। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি এলোমেলো হয়ে গেল। উসখুস করতে শুরু করল। সুফিয়ান বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থতমত খেয়ে বলল, আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম। সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানানোর জন্য এখানে এসেছেন। হ্যাঁ, কেন অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল, পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা।
মান সম্মানের একটা বিষয় আছে। এত ভয় তোমার? সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষায় যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতায় যেন বোঝাতে চাইছে। পুরুষের আবার ভয়? আমি কাউকে ভয় টয় পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারল। এরপর একবার আশেপাশে তাকালো। কেউ নেই। ফারদিনার দিকে এগিয়ে বলল, কিছু বলার আছে? প্রশ্ন করলে? ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস করল। জানতে চাইলাম। ফারদিনা কিছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে। আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরঙ্গি হাট বাজারের দিকে যাব। কাজ আছে। ফিরবে কখন? সময় হলেই। তুমি সোজাসাপটা জবাব দিতে পারো না। রেগে গেল ফারদিনা। সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না। আজ মন খুলে হাসল। ফারদিনা শুধু অপলকে চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানত না। এই হাসিতে যে কোন মেয়ে যেন আকৃষ্ট হয়ে যাবে। মনে মনে স্বীকার করল সে। সুফিয়ান থেমে বলল, আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে। এখন চলি। বলে চৌরঙ্গি হাটের পথে হাঁটা শুরু করল। কিছু দূর যেতেই একটা গরুর গাড়ির সামনে পড়ল। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তার এবং সুফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুফু জেবুন্নেছা। সে প্রচণ্ড রেগে গেল, তবে ক্ষোভ প্রকাশ করল না এই মুহূর্তে। ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফারদিনার। সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করে। চুলগুলো সবসময় ফিতে দিয়ে বেঁধে রাখে। লাল ফিতে। লাল রং ঝিলমিলের খুব পছন্দ। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুনটান। এই নামের পেছনে কারণ আছে। ঝিলমিল সারাদিনই কিছু না কিছু খেতে থাকে, তাই তার একটা নাম দিয়েছে মুচমুচি। টুনটান। যখনই ও কোন কাজ করে তখন ওর কাজের শব্দ হবেই। হয় কিছু ফেলে দিবে ফ্লোরে, নয়তো ভেঙে ফেলবে। এই জন্য তার আরেক নাম দিয়েছে টুনটান। ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই বলে, এই মুচমুচি শোন। ঝিলমিল ও তার ডাকে সাড়া দেয়। ঝিলমিল এসেছে তার ঘরে। চুলের বেনুনিটা এদিক সেদিকে নাচাচ্ছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিসিয়ে বলল, এক জায়গায় যাব। তোর আমার সাথে যেতে হবে। কই যাইবা এই রাইতে? বড় ভাইরা দেইখা ফালাইলে মহাবিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যে বুদ্ধি হয়েছে, এখন কল কই যাইবা? সুফিয়ান আছে না, যে বাঁশি বাজায়, যাকে সবাই রাখাল ছেলে বলে, চিনে, ওর বাড়িতে যাব। ঝিলমিল মুখের হাবভাব পরিবর্তন করে হেয়ালিপূর্ণ ভাবে বলল, উই সুফিয়ান, ওরে কিন্তু আমার খুবই ভালো লাগে, কি সুন্দর ও। ওরে যদি নিজের কইরা পাইতাম। চুপ কর টুনটান। এখন চল। কিন্তু কারণটা কি? পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ানের বাড়ি উপস্থিত হয়। মাটির ওপর উঁচু একটা পাটের তলা। দেয়াল বাঁশ আর মাটির মিশ্রণ, ছাদঘর আর বাঁশের তৈরি। ভিতরে একমাত্র ঘর, যেখানে সুফিয়ান থাকে। ছোট জানালা দিয়ে ধুলো আলো ঢোকে, এবং ঘরের এক পাশে কাঠের এক ছোট আলমারি। পাশে চৌকি। বারান্দা নেই, সরাসরি মাটির পথের সঙ্গে ঘর জুড়ে। ঘরটিতে শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটি জিনিসপত্র। সবই যেন সাদামাটা, গ্রামীণ জীবন অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল। তারা ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের চারপাশে লণ্ঠন জ্বলছে। টেবিলের উপর মোমবাতি। তার আলো ধরে সুফিয়ান বসে বসে কিছু লিখছে। টেবিলের একপাশে কিছু বই। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের উপর থেকে ঘুরে তাকালো। ফারদিনা ও ঝিলমিল চাওয়াচাওয়ি করল। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এই রাতে এখানে? তোমাকে দেখতে আসলাম। অসুবিধে হলো? না। কিন্তু এসেছেন কেন? তোমাকে দেখতে বলেছি তো। সত্য বলা মনের জন্য ভালো। বলে সুফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে বলে। সে বসে। টেবিলের উপর বই দেখে সে জিজ্ঞেস করল, এগুলো কিসের বই? গল্প। প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম। গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না, যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কার ভাবে দেখা যেত। তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে? উমম পরে একদিন বলবো। ফারদিনা আবার ঘুরে ছোট্ট টেবিলটির দিকে দেখল। কিছু সাদা পৃষ্ঠায় ধাতব নিব দিয়ে কিছু লেখা।
পৃষ্ঠাটা ফারদিনা হাতে নিতেই সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। কি লেখা? গল্প। তুমি গল্প লিখতেও পারো। চেষ্টা করি। কাল্পনিক। সুফিয়ান ভেবে বলল, বাস্তবতা নিয়ে লিখতে চাই। প্রেমের গল্প বোধহয়, বলে মৃদু হাসে সুফিয়ান। কিছুক্ষণ নীরবতা কাটল। ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম। আসলে না কেন? আমি গেলে এখানে আপনি আসতেন। তুমি খুব শেয়ানা। খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো। সুফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে এক শক্ত কণ্ঠস্বর ভেসে এলো। সুফিয়ান, ঘরে আছো? মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এল। কি হয়েছে চাচা? গত কয়দিন ধইরা শামসুলের দুধের পোলাডারে পায় না। শুনছি গত বৃহস্পতিবার রাইতে 3 জন মিলা ঘুমাইছে। শামসুল ওর বউ আর 2 বছরের পোলা পাঁচু। সকালে দেহে পাঁচু নাই। চলবে।